তো এখন আস্তে আমাদের নিয়ম কানুন হালকা হালকা করে শিখতে হবে না, যে কোন জিনিসগুলো করলে আরো জিনিসটা বেটার হবে, কোন জিনিসগুলো ঠিকঠাক করা উচিত, বা রিসোর্স গুলো আস্তে আস্তে জানা উচিত আমাদের। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আজকে হলো ক্লাসটা হচ্ছে আমাদের গুড ডিজাইনের উপর। কিসের উপর? গুড ডিজাইনের উপর। সেখানে আমরা জাস্ট বেসিক কিছু জিনিসপত্র শিখবো, সেগুলো হচ্ছে আবার আবার সামনের ক্লাসে ইমপ্লিমেন্ট করবো, আবার সামনের ক্লাস থেকে আরো আরো নতুন নতুন নিয়ম কানুন আসতে থাকবে। আচ্ছা, সো একটা জিনিস বলেন তো, যে ইউএক্স টা কি? ইউএক্স এর ফুল ফরমেশন? ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্স, রাইট? আচ্ছা, তাহলে দেখেন তো, আমাদের সামনে আশেপাশে যাই দেখেন না কেন, সবকিছুতে কি ইউএক্স টা কি ইনভলভ না? সবকিছুতে কি ইউএক্স টা খুঁজে পাওয়া যাবে না? জি ঠিক ভাইয়া। কিনা? জি ভাইয়া। এবং এই ইউএক্স টা কিন্তু মানুষের মানে আমাদের হলো ব্যবহারের উপর, কিভাবে আমরা ইন্টারাকশন করতেছি, এটার উপরে করে কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করতেছে, ঠিক না? আচ্ছা, সো ইউএক্স টা কিন্তু আমাদের লাইফের প্রত্যেকটা পার্টেই ব্যবহার করা হচ্ছে। সে এখন ইউএক্স এর মধ্যে কিন্তু ইউআই পার্টটাও আসে, যে হ্যাঁ কিরকম দেখতে সুন্দর না কোন সুন্দর। বাট ইউএক্স টা কিন্তু মেইনলি ফোকাস হয় যে ইউজার এক্সপিরিয়েন্স এর উপর, যে ইউজার কিরকম ভাবে প্রোডাক্টটা নিচ্ছে, কিভাবে ব্যবহার করতেছে, কিভাবে সে ডেইলি কাজগুলোতে সেই এক্সপিরিয়েন্স গুলো ব্যবহার করতেছে, এই জিনিসগুলো অবজার্ভ করা, এই জিনিসগুলো দেখাই হলো কি ইউজার এক্সপিরিয়েন্স এর কাজ। আচ্ছা, বলেন তো, যখন একটা প্রোডাক্ট খুব ভালো হয়ে যায়, তখন ওই প্রোডাক্টের উপর কিছু লয়াল কাস্টমার হয়ে যায় না? হয় কিনা? দেখবেন আপনি যদি কোনো একটা প্রোডাক্ট খুব ভালো ব্যবহার করছেন বা খুব ভালো ইন্টারফেস দিছেন, যেটা একটা ইউজারের জন্য খুব ভালো লাগছে ব্যাপারটা, তাহলে দেখবেন সে সারা জীবন যত যাই হোক না কেন ওই প্রোডাক্টটা বা ওই জিনিসটার উপরই ফোকাস থাকে না? যেমন অনেকে থাকে কি যে কোক পছন্দ করে, ঠিক কিনা? আবার আছে কি অনেকে স্প্রাইট পছন্দ করে। দেখবেন যে দুই গ্রুপ সবসময় মারামারি করে যে ভাই আমি কোক পছন্দ করি, আমি স্প্রাইট পছন্দ করি। ওদের যাই দেন না কেন ওগুলো ছাড়া ওরা অন্য কিছু ব্যবহার করতে চায় না। ইভেন এটা হলো আপনি মেয়েদের প্রোডাক্টের ক্ষেত্রে বলেন, ছেলেদের প্রোডাক্টের ক্ষেত্রে বলেন, যেমন যে আইফোন ইউজাররা সবসময় আইফোন কিনতে চায়, অথবা যারা হচ্ছে শাওমি বা রিয়েলমি বা স্যামসাং ইউজার, তারা ওই ব্র্যান্ড গুলাই প্রিফার করে, ঠিক না? কারণ কি? কারণ হচ্ছে ওই প্রোডাক্ট থেকে তারা ওই বেনিফিটটা পাইছে বা ওই জিনিসটা পাইছে যে জিনিসটা তাদের দরকার ছিল, ঠিক না? ঠিক কিনা? আচ্ছা, তো একটা গ্রেট ডিজাইন যে কোনো কিছুতে একটা প্রোডাক্টের অনেক কিছুর উপর ইনভলভ করে, ঠিক আছে? আচ্ছা, প্রথম দিকে হলো আমরা একটা গুড ডিজাইন বা একটা গ্রেট প্রোডাক্টের ডিজাইন করার সময় আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি বা অনেক কিছু নিয়ে আলোচনা করি। যেমন হলো যে একটা প্রোডাক্ট বা জিনিসটা মানুষের আসলে চাহিদাটা কি। আপনি হয়তো একটা প্রোডাক্টের সলিউশন একভাবে আনতে চাচ্ছেন বা একটা সলভ একভাবে করতে চাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে কি মানুষ কি ওইভাবে চাচ্ছে? চাচ্ছে না। তো কি করতে হবে? আমাদের মানুষের চাহিদাটা বা মানুষের প্রয়োজনটা বুঝতে হবে না, যে আসলে মানুষ কি চাচ্ছে। সো প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যখন একটা প্রোডাক্ট যখন আমরা বানাই, সেটা হয় অ্যাপ হোক, ওয়েবসাইট হোক, সফটওয়্যার হোক, অথবা রিয়েল প্রোডাক্টই হোক, তাহলে কি ওটা নিয়ে কি আমাদের একটু রিসার্চ করা উচিত না বা স্টাডি করা উচিত না? জি ঠিক কিনা? ভাইয়া। আচ্ছা, তো জি ভাইয়া। এখন জিনিস হলো আপনি তখন কি করবেন স্টাডির সময়, যে প্রথম জিনিসটা হচ্ছে কি মানুষ চাচ্ছেটা কি, আপনার ওই পার্টিকুলার প্রোডাক্ট থেকে মানুষের চাওয়াটা কি, বা মানুষের কি প্রবলেমটা আপনি সলভ করতেছেন সেই জিনিসটা, ঠিক না? আচ্ছা, তারপর হলো অবজার্ভ করা, যে মানুষ কিভাবে তাদের প্রবলেম গুলো সলভ করতেছে। রিয়েল লাইফে মানুষ প্রবলেম সলভ করতেছে না? তো ওই সময় দেখা আছে মানুষ কিভাবে তাদের প্রবলেম গুলো সলভ করতেছে, কোন মেথড গুলো ফলো করতেছে, ঠিক আছে? এবং দেখবেন যে কোন জিনিসগুলোতে ইউজারকে আকৃষ্ট করা যাচ্ছে সেই জিনিসগুলো। সো দেখবেন যে প্যাকেজিং প্রোডাক্ট যেগুলো দেখবেন ম্যাক্সিমাম টাইমের বাইরের যে বিশেষ করে সাবান বলেন, শ্যাম্পু বলেন, এই টাইপের প্রোডাক্ট গুলার প্যাকেজিং গুলো দেখবেন খুব ইউনিক হয় এবং খুব সুন্দর হয়, ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখেন তো ভাইয়া হলো কি কয়টা ছবি দিছে না? তো এই ছবিতে কি মানে ইউজারদের সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে দেখেন তো। দুই গেটের দুই পাশে বসে পুশ পুশ, আপনি কিভাবে বুঝবেন, ঠিক না? আবার দেখেন তো এখানে হচ্ছে আহ আমাদের ডান সাইডে এই ছবিটা যদি আমরা দেখি, এখানে কি দিছে? একটা খাবারের কুকিং স্প্রে দিছে, আবার কি দিছে? একটা ইনসেক্ট মারার স্প্রে। তো এরকম যদি দুটা প্যাকেজিং সেম হয়, তাহলে কি হতে পারে বলেন তো প্রবলেম? একটার পরিবর্তে আরেকটা। কোনটা কোন কাজে ভাইয়া ইউজ করবে এটা আমরা বুঝবে না। বুঝতে এটা পারবে না। কিন্তু বুঝতে পারবে না কোনটা কোন কাজে ব্যবহার করতেছে, অথবা আপনি হয়তো এক কথায় তাড়াহুড়ো। হুম হুম। ডিম খাইতে যে বিষ খেয়ে ফেলবে।
স্বাভাবিক ব্যাপার, ঠিক না? যে হয়তো আপনি কুকিং স্প্রে করতে যায় আপনি কি করছেন, ইনসেক্ট স্প্রে স্প্রে করে দিয়েছেন, ঠিক আছে, পরিণতি হচ্ছে পুরা ফ্যামিলি একসাথে সুইসাইড। আচ্ছা, তো এইরকম জিনিসগুলো হচ্ছে প্রবলেম হয়, ঠিক না, যদি আমরা ঠিক মতো ফোকাস না দিই। আবার দেখেন তো যে টুথপেস্টের মাথার যেগুলো এই টাইপের, যে আগে আমরা কিছুদিন আগে হেড দেখতাম না, তাহলে কি হতো, আমরা যখন জার্নি করতে যেতাম এরকম টুথপেস্ট আমরা ব্যাগের মধ্যে রাখতাম, ব্যাগ চাপটা টাপটা খাইছে, টুথপেস্ট সব ব্যাগের মধ্যে পড়ে গেছে মুখ খুলে, ঠিক না? ঠিক কিনা? সো ঠিক। আমাদের যখন হচ্ছে হলো একটা ডিজাইন করব, সেই ডিজাইন করার সময় আমাদের ওই সিমিলার টাইপের প্রোডাক্টের আর কোনো ডিজাইন আছে কিনা, বা আদার যে জিনিসগুলো আছে কিনা, সেই জিনিসগুলা একটু ফলো করতে হবে। আমরা কি বুঝতে পারতেছি সবাই? আচ্ছা, বুঝছি ভাইয়া। সো ডিজাইন করার সময় আমাদের অনেক কিছু মাথায় রাখতে হয়, তাহলে এই জিনিসটাও আমরা মাথায় রাখবো, যে হচ্ছে হলো যে যে ডিজাইনটা করতেছি সেটা কি, সেটার পারপাসটা সার্ভ করতেছে কিনা, রাইট? আচ্ছা, কিন্তু সো ভাইয়া হুম হুম, বলেন। একটা কোয়েশ্চেন ছিল। তো তাহলে ভাই ওই ক্ষেত্রে ওই রিচার্জটা মানে কিভাবে করবো, মানে ওইটা কিভাবে খুঁজবো? আচ্ছা, মানে যে আপনি যে ফ্লাইং ওইটাই ধরেন, ওই লাস্টের যে দুইটা স্প্রের কথা বলছেন ওই দিক থেকে একটু বলেন। যখন হচ্ছে যদি আমি দেখি যে এরকম সিমিলার টাইপের প্রোডাক্ট অন্য জায়গায় সার্ভ করতেছে, তাহলে অবশ্যই আমার প্যাকেজিংটা একটু চেঞ্জ করতে হবে। দেখেন তো এখানে হুবহু কপি করা হয়ে গেছে না জিনিসটা, জাস্ট হুম হয়তো হুম এখানে হুম। একটু লেভেলটা চেঞ্জ, যে জিনিসটা মানুষকে হ্যাম্পার করতে পারে বা মানুষের চয়েসের ক্ষেত্রে ঝামেলা করতে পারে, সেই জিনিসটা বাদে তখন আমরা একটু অন্যভাবে করবো। হয়তো আমরা ডিজাইনটা সেম রাখলাম, কালারটা চেঞ্জ করে দিলাম, ইয়েলোর জায়গায় অরেঞ্জ করে দিলাম প্রোডাক্টটা, ঠিক আছে। এখানে পুল করতে হবে না পুশ করতে হবে না কি করতে হবে, সেই জিনিসটা আমরা আরো ভালোভাবে বুঝাই দিলাম। দেন হচ্ছে হয়তো প্রোডাক্টের এইটাতে এই প্রবলেমটা হচ্ছে, যেটা বারবার হচ্ছে পেপসোডেন্ট বা হচ্ছে যে পেস্টের প্যাকেটটা আছে, যেটা চাপা খেয়ে পেস্ট বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে কি হয়, এখন হেডার গুলো কি এরকম থাকে নাকি নর্মাল হচ্ছিল পেঁচানো থাকে? পেঁচানো। পেঁচানো পেঁচানো। থাকে, ঠিক না? যাতে হচ্ছে ওই জিনিসগুলো থেকে হ্যাসেল গুলো দূর হয়, এইভাবে আসলে সলভ করা হয়, ঠিক আছে। আচ্ছা, যদি এখন আমরা জিনিসটা চিন্তা করি যে ডিজাইনটা আমরা প্রথম দিকে হচ্ছে হলো কি কি শিখছিলাম মনে আছে হ্যাঁ ভাইয়া। থিওরিতে? থিওরিতে শেখার মধ্যে একটা পার্ট ছিল না, এইচসিএল, ফুল ফরমেশন কি বলেন তো কেউ আমাকে? Human centered design. হিউম্যান এইচসিডি, এইচসিডি, হিউম্যান Human Human সেন্টার, centered centered design. সেন্ট্রাল ডিজাইন। হিউম্যান সেন্টার ডিজাইন, রাইট? আচ্ছা, তো এখন জিনিসটা চিন্তা করেন, যখন আমরা একটা ডিজাইন করব, ঠিক আছে, সেই সময় আমাদের আরো কি মাথায় রাখতে হবে, ডিজাইনটা কাদের জন্য করা হচ্ছে, ঠিক না? User আচ্ছা, design. এটা অবশ্যই ইউজারদের জন্য, এবং ইউজার কারা, মানুষ না নাকি ভূত না আমরাই। এলিয়েন? আমরাই, রাইট? তো এখন দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে দেখেন তো এখানে দুটা বাটনের ছবি দেওয়া আছে না, হয়তো দেখা যাচ্ছে যে আপনি বাটনটা খুবই ছোট করে ফেললেন, তাহলে তাহলে কি হচ্ছে যে আপনি আপনার ফিঙ্গার দিয়ে যখন হচ্ছে হলো বাটনটা, কোন একটা বাটন প্রেস করতে যাচ্ছেন, সেই বাটনটা হয়তো প্রেস করতে পারতেছে না, কারণ কি তার এনাফ জায়গা নেই, অনেক ছোট হয়ে গেছে। এই জন্য কি করতে হচ্ছে, এনাফ জায়গা দিতে হচ্ছে না। আবার আপনি যখন প্রোডাক্টটা মাল্টি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট বানাবেন, তখন আপনাকে কিন্তু ওইভাবেই চিন্তা করতে হবে যে হয়তো আপনাদের দেশে বা আমাদের দেশের মানুষের আঙ্গুলগুলো চিকন হয়, বাট বাইরের দেশে বলি, আমেরিকা বলি, ইউএস এর মানুষগুলো দেখবে যে ওদের ফিঙ্গার গুলো অনেক মোটা হয়, রাইট? সো ওই হিসাব করে চিন্তা করে আমাদের তখন আসলে বাটন ডিজাইন বা আদার জিনিসগুলো করতে হচ্ছে। পাশাপাশি ক্যাচআপের উদাহরণ আপনাদেরকে এই পর্যন্ত মানে 2 থেকে 3 বার দেওয়া হয়ে গেছে অলরেডি, যে ক্যাচআপ গুলোতে কি হয়, জমে যাইতে পারে, ঠিক না? তো এই জন্য কি করছে, জিনিসটা জাস্ট বোতলটা উল্টাই দিছে, স্কুইজেবল বোতল করছে, যাতে হচ্ছে হলো ইউজাররা ওই প্রবলেম থেকে উদ্ধার পায়। আবার নিচে একটা প্রোডাক্টে দেখেন তো, এরকম আমরা দেখি না, যে হচ্ছে হলো লাঠি যেটাতে হচ্ছে মুভ। ঘর মোছা, ঠিক না? মুভ ভাইয়া। তো দেখবেন যে অনেকক্ষণ ধরে এটাতে যদি মানে মুছতে থাকে, তাহলে দেখবেন হাত পিঠ টিঠে ব্যথা করতেছে, রাইট? সো কারণ কি, হয়তো এইটার শেপের জন্য হিউম্যান বডিকে একটু বেন্ড করে বা একটু বাঁকা হয়ে ধরতে হচ্ছে, ঠিক না? হয়তো আপনি যদি ডিজাইনটা একটু সিম্পল ভাবে চেঞ্জ করে দেন, যেটা হচ্ছিল মানুষের ধরতে সুবিধা হচ্ছে, তাতে মানুষের জন্য আরো ভালো হচ্ছে। বুঝতে পারতেছি? সো আমাদের যখন ডিজাইন করব কোনো একটা কিছু, তখন কাদের কথা চিন্তা করে বা কাদের কথা মাথায় রেখে আমরা জিনিসগুলো ডিজাইন করব? হিউম্যানের Human কথা User. মাথায় রেখে। হিউম্যান, মানুষের কথা মাথায় রেখে। আচ্ছা, সো 6টা ব্যাড সাইন আমরা বলি ইউজার এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে, মানে ইউজার যখন একটা প্রোডাক্ট ব্যবহার করে, সেটাকেই তো ইউজার এক্সপিরিয়েন্স বলতেছে, তাই না? মানে এক্সপিরিয়েন্সটা কই থেকে আসতেছে, আগে না পরে? একটা ঘটনা ঘটার পরেই তো এক্সপিরিয়েন্স হয়, ঠিক না? বলি কি আমরা, যে আমার সাথে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেছে, বা আপনি একটা জায়গায় খাবার খাইতে গেছেন বা বার্গার খেতে গেছেন, আপনার খুব ইচ্ছা ছিল বার্গারটা অনেক ভালো হবে, খাবারটা অনেক ভালো হবে, হয় শেষে কি হয়েছে, আপনি খাওয়ার পর ওই আশানুরূপ ফলটা পাইলেন না, ঠিক না? তাহলে কি হয়, ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেল, ঠিক না? তো
আমরা এখানে কি করছি, 6টা ব্যাড এক্সপিরিয়েন্স তুলে ধরার চেষ্টা করছি। প্রথম জিনিসটা হলো সাইট। আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, ধরেন আপনি ফেসবুকে একটা পেজ লোড দিচ্ছেন, অনেক সময় দেখেন না নেট ইস্যুর কারণে ওই পেজটা লোড নিতেই আছে, আসতেছে না, অনেকক্ষণ সময় নিচ্ছে। বিশেষ করে যারা গভর্নমেন্ট সাইটে ঢুকছে, হ্যাঁ গভর্নমেন্ট হ্যাঁ রিলেটেড সাইটে ঢুকছে, গভর্নমেন্ট সাইটে কি হয় ভাই, লোডের উপর লোড নিতেই থাকে, অনেকক্ষণ ধরে আসে, ঠিক না? আচ্ছা, কোনো একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন বা কোন একটা সার্ভিস আপনি ব্যবহার করবেন, আপনাদের মনে আছে আমি বলছিলাম যে যে মানুষ, একটা মানুষ যখন বিপদে পড়ে বা একটা মানুষ যখন একটা প্রবলেমে পড়ে, সে কি ওই প্রবলেমে বলে যে ভাই ইস, কি মজা লাগতেছে, আরো 5-10টা দিন একটু চিল করি মজার মানে প্রবলেমের মধ্যে, নাকি বলে কি ভাই তাড়াতাড়ি এই প্রবলেম থেকে উদ্ধার হই? কোনটা? উদ্ধার হইতে। উদ্ধার হইতে চায়, ঠিক না? স্বাভাবিক ব্যাপার। তো সাধারণ ব্যাপার হলো আপনি যখন একটা সাইট ভিজিট করতেছেন, ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট হইতে পারে অথবা সোশ্যাল মিডিয়া হইতে পারে, আপনি যখন ওখানে যাচ্ছেন, ওখানে দেখতেছেন একটা হিউজ টাইম ধরে আপনার হলো ওয়েবসাইটটা লোড নিচ্ছে বা ওয়েবসাইটের কন্টেন্ট গুলো আসতেছে না, তাহলে কি এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স না মানুষের জন্য, ঠিক কিনা? আচ্ছা, এই হ্যাঁ ব্যাড ভাইয়া। এক্সপিরিয়েন্স গুলা সাধারণত কি জন্য হয়? কারণ হয় হলো আপনার ওয়েবসাইটে টু মাচ কন্টেন্ট আপনি দিয়ে রাখছেন, অনেক ভিডিও দিয়ে রাখছেন, অনেক ছবি দিয়ে রাখছেন। এই জিনিসগুলোর কারণে সাধারণত ওয়েবসাইটে আপনার লোডটা পড়ে। ওয়েবসাইটে যখন খুব বেশি লোড পড়ে তখন এরকম সাইট লোড নিতে সময় নেয়। বুঝতে পারতেছি সবাই? আচ্ছা, তারপর কি আপনার হলো আনস্যাটিসফ্যাক্টরি ইউজার এক্সপিরিয়েন্স। আনস্যাটিসফ্যাক্টরি ইউজার এক্সপিরিয়েন্স, আপনি একটা প্রোডাক্টের গেলেন, প্রোডাক্টে যাওয়ার পর আপনি বুঝতেই পারতেছেন না প্রোডাক্টে কোথায় কি করবেন না করবেন, এত ইনফরমেশন। আমাদের আজ থেকে 2-3 বছর আগে গভর্নমেন্টের সাইটগুলোতে যদি ঢুকতেন, তাহলে দেখতেন যে কিরকম মেস আপ হয়ে থাকতো। মানে একটা ইনফরমেশন যে আপনি খুঁজবেন বা একটা প্রোডাক্ট যে আপনি খুঁজতেছেন, পাওয়া যায় না সহজে, পাওয়া যায় তো না, ঠিক আছে? তো এই জিনিসগুলো হলো কি আনস্যাটিসফ্যাক্টরি ইউজার এক্সপিরিয়েন্স, যে ইউজাররা যে জিনিসটা চায় বা ইউজারের যে জিনিসটা স্যাটিসফ্যাকশন দিবে, সেই জিনিসগুলা আমাদের মাথায় রাখতে হবে। না হলে কি হবে, যদি আমাদের যে পারপাসের কারণে তারা ওয়েবসাইটে আসছে, এখন ওয়েবসাইটে আসার পর দেখতেছে খালি লেখাই আর লেখা আর খালি ছবি আর ছবি, ঠিক আছে? বা একটা মানে সাপোর্টের জন্য একটা বাটন খুঁজতেছে বা অপশন খুঁজতেছে, কোনো অপশন নাই, তাহলে এগুলো কি আনস্যাটিসফ্যাক্টরি এক্সপিরিয়েন্স এর মধ্যে পড়তেছে না, যেটা ইউজারের জন্য কি একটা ব্যাড এক্সপিরিয়েন্স, রাইট? আচ্ছা, দেন থার্ড নাম্বার স্টক ফটো ইউজ করা। আপনারা ধরেন হলো একটা ওয়েবসাইটে গেলেন। আচ্ছা বলেন তো, একটা ওয়েবসাইটে যাওয়ার পরে শুধুমাত্র কন্টেন্ট থাকলেই হয় নাকি কন্টেন্টের সাথে সাথে একটু ছবি থাকা দরকার বা ভিডিও থাকা দরকার? ভিডিও বা ছবি। কোন একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করতে যাচ্ছেন, এটা আপনি ই কমার্স সাইটে ঢোকেন না কেন, তাহলে কি ই কমার্স সাইটে যে কোনো একটা প্রোডাক্টের ব্যবহার করার সময় কি প্রোডাক্টের ছবি দেখে কেনেন আপনারা নাকি লেখাপড়ি কিনে ফেলেন? হ্যাঁ, ছবি থাকে সাথে। ছবি থাকে সাথে, ঠিক না? আচ্ছা, তো স্বাভাবিক ব্যাপার যে যখন ছবি ব্যবহার করব আমরা, রেলিভেন্ট ছবি ব্যবহার করব। ধরেন আপনি ফুড পান্ডায় বার্গারের অর্ডার দিতে গেছেন, কিন্তু আপনি বার্গারের জায়গায় দেখতেছেন বার্গার ঠিকই লিখে রাখছে কিন্তু ছবি দিয়ে রাখছে পাস্তা, ঠিক না? আপনি কনফিউজ হয়ে যাবেন না? সিমিলার জিনিস হলো অনেকে দেখবেন যে শাটার লকের বা বিভিন্ন জায়গা থেকে স্টক ফটো নিয়ে আসা, যে ফটোগুলা রেলিভেন্ট ছবি না বা ছবিগুলোর উপর ওয়াটারমার্ক বসানো থাকে। ওয়াটারমার্ক কি আমরা কম বেশি সবাই বুঝি? জি। জি। জি ভাইয়া। আচ্ছা, মানে হলো একটা ছবি, ছবির উপর দেখবেন যে বিশাল বড় একটা ক্রস দিয়ে লিখে রাখছে অমুক কোম্পানি ছবিটা দিছে, যাতে আপনি ওই ছবিটা অন্য কোথাও ইউজ করতে না পারেন, ঠিক না? ওদের পারমিশন ছাড়া বা ওদের কাছ থেকে ছবিটা কেনা ছাড়া, ঠিক আছে? আবার দেখবেন যে হইলো যে অনেকে আমরা হলো যে ওয়েবসাইট বা যখন অ্যাপের মধ্যে ছবি ইউজ করি না, ইমেজ ইউজ করি না, তো এই ইমেজটা কি একটা জি। হিউজ বড় বড়, আপনি মনে করেন একটা আপনি ই কমার্স সাইটই বানাচ্ছেন ধরেন, বা একটা ট্রাভেল এজেন্সি বানাচ্ছেন, যেখানে অনেক ছবি আছে। এখন চিন্তা করেন তো, এগুলো প্রত্যেকটা ছবি কি একটা নির্দিষ্ট এমন পরিমাণ জায়গায় নেয় না? আপনারা যখন মোবাইলে ছবি তোলেন তখন মোবাইলে কি ছবিটা একটা জায়গায় নেয় না? 2 MB, 3 MB, 4 MB, 5 MB করে ছবি নেয় কিনা? জায়গা নেয়, রাইট? জি ভাইয়া। আচ্ছা, তো একটা জিনিস চিন্তা করেন যে একটা ওয়েবসাইট বলেন বা একটা অ্যাপের মধ্যে বলেন যেখানে হিউজ ছবি আছে, যদি আপনি ওই ওয়েবসাইট বা ছবিতে মানে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে চান, তাহলে কি আপনার ইন্টারনেট, আপনার যে নেটটা আছে সেটা কি করবে, ওই সব কটা ছবিকে লোড করার চেষ্টা করবে না? মানে কি ওরা বাই ডিফল্ট ওই ছবিগুলো, যেমন একটা ছবি যদি 2 MB হয়, ও কি করবে ওই 2 MB ছবিটাকে ডাউনলোড করার চেষ্টা করবে, ঠিক না? বা আমরা যেটা বলি, রাইট? বুঝতে পারতেছি আমরা সবাই?
আচ্ছা, তো হ্যাঁ, এগুলার কারণে কি হয় যে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা অনেক স্লো হয়ে যাচ্ছে। পাশাপাশি দেখবেন যে আপনাদের যে আহ, মানে একটা ছবি অনেকে ইউজ করছে, সেই ছবিটা কি রেজলিউশন খারাপ। তার মানে কি ছবিটা যখন সে সামনে দিচ্ছে ছবিটা ফেটে গেছে, ঠিক না? ছবিটা বোঝা যাচ্ছে না, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ঝাপসা লাগতেছে। তো এই টাইপের ছবিগুলো থেকে আমরা অ্যাভয়েড করব। কারণ অনেকে বলতে পারেন ভাই তাহলে যেহেতু আপনি বলতেছেন পিএনজি বা জেপিজি, এই জিনিসগুলা থেকে অ্যাভয়েড করার কারণ এগুলো কি অনেক জায়গা খায়, ঠিক না? তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এটা এখন আপনাদের আসবে না, যদিও আপনাদের এটা শেষের দিকে যখন ডেভেলপার হ্যান্ড ওভারে আসবে তখন ভাই এই জিনিসটা আরো ভালোভাবে দেখাই দিবে, কনভার্ট করে দিবে। বাট বেসিক্যালি আমরা যখন কোনো একটা ছবি বসাই, ওয়েবসাইটে ছবি বসাই বা মোবাইল অ্যাপে একটা ছবি বসাই বা সফটওয়্যারে কোনো একটা ছবি বসাই, ইমেজ বসাই, সেটাকে আমরা ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করে নিই। কি করি? ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করে নিই। সো ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করে নিলে যে জিনিসটা সুবিধা হয় সেটা হইলো যে আপনার যে ছবিটা আছে বা যে রেজলিউশনের ছবিটা আছে ওইটার সাইজটা সে অনেক কমায় দেয়, কোয়ালিটিটা ঠিক রাখে। বুঝতে পারতেছে? আমরা দেখা যায় যে ওয়েবসাইটে গেলে অনেক সময় কম প্রেসার দিয়ে ছবি সাইজ কমায় ফেলি, যে 20 MB ছবিটা 2 MB বানায় ফেলি, but সেক্ষেত্রে কি হয়, ছবিটার উপর হ্যাম্পার হয়, ঠিক আছে? বাট ওয়েবপি ফরম্যাটে যেটা হয় আর কি, ও সাইজটাকে কমায় ফেলে আবার ছবিটাকেও ঠিক রাখে। বুঝতে পারছি? সো এটা স্টক, সেভ করার টাইমে এই ফরম্যাটটা আসে নাকি আবার আলাদা করে নিতে হবে এটা? আমাদের প্লাগ ইন আছে, আমরা প্লাগ ইন দিয়ে ডাইরেক্ট ওয়েবপি ফরম্যাটে তাদের এক্সপোর্ট করে দিয়ে দিলেই হবে। অথবা আপনি বলে দিবেন যে আপনি যখন আমরা ডকুমেন্টেশন করবো ডিজাইনের, সেই ডিজাইন ডকুমেন্টেশনের সময় আমরা তাদেরকে উল্লেখ করে দিব যে ভাই আমাদের সব কটা ছবি ওয়েবপি ফরম্যাটে বসবে। বুঝতে আচ্ছা, পারছি? জি। আচ্ছা, ওকে। হ্যাঁ, এরপরে কি ওয়েবপি ফরম্যাটটা কি আমরা ডিজাইন করার সময় সাথে সাথে ফিগমাতেই আমরা কি ওটা করতে পারবো, কনভার্ট করতে পারবো ছবিকে আপনি ওয়েবপি ফরম্যাটে? ওয়েবপি ফরম্যাট আপনার ফিগমাতে আপাতত লাগবে না। আপনি যখন ফিগমাতে এক্সপোর্ট করবেন, ইম্পোর্ট করবেন, তখন জেপিজি বা পিএনজি ইম্পোর্ট করবেন। বাট যখন ডেভেলপারকে হ্যান্ড ওভার করবেন তখন ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করে নিতে বলবেন, তখন সাইজটা কম হচ্ছে। কারণ আপনার এখানে ও তো আচ্ছা আচ্ছা, সাইজ তার নিয়ে মানে কোনো ইস্যু ভাইয়া নাই, ওইটা ডেভেলপারের কাজ টোটালটা নাকি? ডেভেলপাররা কাজটা করবে। বাট ডেভেলপারকে আচ্ছা এটা আপনি ইনস্ট্রাকশন দেওয়ার কাজ কি আমাদের না, সাইজটা জি ছোট জি হতে জি। হবে যাতে সাইটটা ঠিক মতো লোড দেয়। আচ্ছা, আচ্ছা। আবার অনেক সময় দেখবেন যে এখানে একটা জিনিস বলছি যে এই যে আহ অনেক সাইট অনেক সময় লোড নেয়। তো অনেক ধরনের লোডার আছে, যেমন আপনি একটা পেজ আসতেছে না, ব্ল্যাঙ্ক হয়ে আছে, আপনি কনফিউজ হয়ে যাবেন না যে এই সাইটটা কি আদৌ কাজ করতেছে না ব্ল্যাঙ্ক সাইট, না কোনো কি আদৌ কি কাজ করে কি করে না, ঠিক না? তো তখন জি। হয় কি, আমরা স্কেলিটন বলি, স্কেলিটন লোডার বলি। কি বলি? স্কেলিটন লোডার মানে স্কেলিটন কঙ্কাল, লোডার। কঙ্কাল, ঠিক আছে? ধরেন সাপোজ আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। ধরেন একটা ফ্রেম নিচ্ছে ভাইয়া, এখানে ধরেন উম, একটা টেক্সট দিয়ে ধরেন BU বাটন, হ্যাঁ? আচ্ছা, তো এটা একটা কালার দিয়ে দিচ্ছে, হ্যাঁ, ব্লু কালার দিল, ভিতরে লেখাটাতে সাদা দিয়ে দিই। আচ্ছা, আর এটা কি করবো আচ্ছা, ওকে। তো এইরকম কয়টা বাটন আছে? ধরেন 3টা বাটন আছে। ওয়েবসাইটে কয়টা বাটন আছে? 3টা বাটন আছে, 3টা 3 কালারের। জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আচ্ছা, হ্যাঁ, তো দেখা যাচ্ছে না তো। স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? দেখা না যাচ্ছে, ভাইয়া। দেখা যায় দেখা যাচ্ছে। জি ভাই, দেখো, দেখা যায়। দেখা যায়। আচ্ছা, ওকে। সো ধরেন এরকম একটা ওয়েবসাইটের পেজ আছে, এই পেজের মধ্যে কি কি আছে বলেন তো, এই ফ্রেমের মধ্যে? তিনটা তিনটা বাটন। বাটন। 3টা বাটন আছে। 3টা বাটনে। তো ধরেন এটা এখন লোড নিবে, যখন যখন লোড নিবে তখন কি এই সব কয়টা ধরেন এরকম করে দেখাবে। আমি একটু দেখাই। ধরেন এটা 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 করে দিয়ে এই সব কয়টা কালার কি হবে, এরকম হয়ে যাচ্ছে। সো লোড নেওয়ার সময় দেখবেন কি, যে অনেক সময় দেখবেন যে এরকম করে একটা স্কেলিটনের মতো দেখায়, যে জিনিসটা এখানে কিছু একটা আছে। তার মানে কি এখানে আসলে 3টা বাটন ছিল, বাট লোডিং এর সময় হয়তো আপনার নেট ইস্যু হচ্ছে বা কোন একটা ইস্যুর কারণে এই জিনিসটা আসতেছে না। তাহলে কি এরকম ব্ল্যাঙ্ক পেজ দেখানো হচ্ছে, এটার যে স্কেলিটন মানে এটা একটা কঙ্কাল ভাব, যেখানে 3টা বাটন আছে, এরকম যদি দেখানো হয় তাহলে ইউজারদের জন্য ভালো হয় না? বুঝতে জি পারতেছে? ভাই। হ্যাঁ। সো এরকম জি হয়। জি বা জি। অনেক সময় দেখবেন যে এখানে একটা লোডার বসে দেয়, এরকম করে ঘুরতে থাকে, ঠিক আছে? তাহলে বুঝতে পারে যে এই পেজটা লোড হচ্ছে। তো সাধারণত আমরা যেটা প্রিফার করে সবাই সেটা স্কেলিটন লোডার,
যে এই পেজে যা আছে সেটা এরকম একটা অ্যাশ কালারের মতো থাকবে, হালকা কালারের, যেটা হচ্ছে হালকা হালকা করে বুঝাবে যে এই পেজে এরকম কিছু আছে যেটা লোড হচ্ছে। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। ওকে, আচ্ছা। A good user experience is never ভাইয়া forced. এই ওয়েবপির কোয়ালিটি কি এইচভিজির কোয়ালিটির মতন থাকে ওয়েবপিতে কনভার্ট করলে? এসভিজি তো আর ওয়েবপি কনভার্ট কখনো এক হবে না, কারণ কি আপনি যখন হচ্ছে একটা ছবি এক্সপোর্ট করতেছেন সেটা একটা পিক্সেল লে কনভার্ট হয়ে যাচ্ছে না। একটা জি ধরেন একটা জি ছবি আপনি এক্সপোর্ট করলেন, সেটা হচ্ছে 200 বাই 200। এখন এই হ্যাঁ। 200 বাই 200 কে যদি আপনি 700 বাই মানে 1200 বাই 1200 তে টান দিয়ে বড় করেন, তাহলে ছবিটা স্বাভাবিক ফেটে যাবে। বাট এসভিজি কি বলেন তো? ভেক্টর। স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। জি স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, তাহলে এটা কি? স্কেলেবল মানে কি? টেনে লম্বা করেন বা বড় করেন, কোনো কিছু চেঞ্জ হবে না। বুঝতে পারতেছি? সো এসভিজি কোয়ালিটিতে আশা করাটা উচিত না, বাট আপনি বলতে পারেন যে যে ইমেজ কোয়ালিটি আপনি প্রোভাইড করতেছেন সেটাই থাকবে, জাস্ট সাইজটা কমে যাবে। বুঝতে পারছেন সবাই? জি বুঝতে পারছি। আচ্ছা, সো অনেক সময় দেখবেন যে হচ্ছে হইলো একটা গুড ইউজার এক্সপিরিয়েন্স কখনো মানুষকে ফোর্স করে না। কি করে না? কখনো মানুষকে ফোর্স করে না। যখন আপনি একটা ওয়েবসাইটে যাচ্ছেন, ধরেন একটা ওয়েবসাইটে যাওয়ার পর আপনি একটা ই কমার্স সাইটে ঢুকতে চাচ্ছেন, যখনই আপনি ই কমার্স সাইটে ঢুকতে চাচ্ছেন তখনই দেখতেছেন কি আপনি একটা প্রোডাক্টে ক্লিক করছেন। ধরেন হচ্ছে হলো ফেসবুকে দারাজের অনেকগুলো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। সো আপনি কি করলেন? দারাজের ওই প্রোডাক্টটাতে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি কি আশা করবেন? ওই প্রোডাক্টটা শো করবে, রাইট? এখন আপনাকে দারাজের লগ ইন পেজ বা সাইন আপ পেজে নিয়ে গিয়ে আটকায় রাখলো, তাহলে কি আপনার ভালো লাগবে জিনিসটা? আপনাকে কি ফোর্স করা হচ্ছে না সাইন আপ বা লগ ইন করার জন্য? হুম। আচ্ছা, আবার দেখবেন যে অনেক জায়গায় আমরা যখন আর্টিকেল পড়ি না, বিভিন্ন লেখা টেখা পড়ি বা বিভিন্ন ওয়েবসাইটে যখন যাইতে থাকি, হঠাৎ করে একটা পপ আপ মেসেজ উঠে আসে যে আপনি আপনার জি ক্রেডিট কার্ডটার ফ্রি ইনফরমেশন আমাদের দেন, আমরা কোনো চার্জ কাটবো না, কিন্তু আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে হবে। এরকম দেখি না? থাকে কিনা? বা হচ্ছে হইলো কি যে আমরা অনেক সময় যারা গেম খেলি আগেকার, এখনকার তো তাও আলাদা একটা কথা, বাট আগেকার সময় কি হইতো, প্রতি 30 সেকেন্ড পর পর হিউজ পরিমাণে অ্যাপ পপ আপ করতে থাকতো না, টুক 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 করে, ঠিক কিনা? আবার দেখবেন যে হচ্ছে হইলো ওইটার ক্রস বাটন এতটাই ছোট যে আপনি ক্লিক করতে গেলে ওই লিঙ্কেই ক্লিক করে যাচ্ছে। তো ইউজারকে কি আপনি করতেছেন? ফোর্স করতেছেন না? ফোর্স করতেছেন? আচ্ছা, জি এই জিনিসটা হচ্ছে হইলো সাধারণত করা উচিত না। আপনি ধরেন হচ্ছে একটা ই কমার্স সাইটে, ই কমার্স মানে কি বলেন তো আমাকে, যে কোনো একজন একটু সহজ সুন্দর ভাষায় বোঝানো। অনলাইন ব্যবসা। অনলাইন ব্যবসা। তো অনলাইনে ওই ই কমার্স সাইটে কি হয় আসলে? প্রোডাক্ট কেনা বেচা হয়। প্রোডাক্ট কেনা বেচা। প্রোডাক্ট কেনা বেচা হয়, ঠিক না? তো আপনি, মানুষ কিন্তু সবসময় সবকিছু তার রিয়েল লাইফের সাথে তুলনা করে। যেমন ধরেন হচ্ছে হলো আপনি বসুন্ধরা সিটিতে গেছেন, যাওয়ার পর একটা শোরুমে অনেক হচ্ছে শার্ট প্যান্টের দোকান আছে বা হচ্ছে হলো মেয়েদের জিনিসপত্রের দোকান আছে। এখন আপনি কি করতেছেন? আপনি কি ওখানে ঢোকার আগে আপনাকে যদি দারোয়ান জিজ্ঞেস করে ভাই আপনি কে, কই থেকে আসছেন, আপনার নাম বলেন, হ্যান ত্যান বলেন, আপনার ভালো লাগবে? না। বা জিনিসটা না কিরকম হয়? হয় না। না। আপনি কি করেন? শোরুমের মধ্যে দেখেন, ঘুরে টুরে দেখেন, দাম টাম জিজ্ঞেস করেন, পছন্দ হইলে কিনবেন, না পছন্দ হইলে কিনবেন না। স্বাভাবিক ব্যাপার। তো সিমিলার জিনিসটা কিন্তু ই কমার্স সাইটেও হয়, যে আপনি যখন একটা ই কমার্স সাইটে আসবেন, আসার পরে কি হয়, আপনি চাবেন কি আপনাকে ঘুরে দেখেন, প্রোডাক্ট কম্পেয়ার করেন, সবকিছু দেখার পর আপনার পছন্দ হইলে তারপর কিনবেন, ঠিক না? জি ভাইয়া। ঠিক না? তো এইরকম আমরা অ্যাকচুয়ালি কোম্পানিটার নাম মনে নাই, বাট একটা কোম্পানি ছিল যে হচ্ছে হইলো যে ওরা হিউজ পরিমাণ প্রায় অ্যারাউন্ড হচ্ছে 60 মিলিয়নের মতো হচ্ছে লস খাইছে ই কমার্সে। সো ওরা কি করলো, ওরা চিন্তা করলো যে এত বড় লস খাওয়ার কারণ কি হচ্ছে ওদের। তো ওরা তখন খুঁজে পাচ্ছিল না যে এত বড় মানে প্রবলেম সলভ করবে কিভাবে, তখন ওরা একটা ইউএক্স ডিজাইনার হায়ার করে, খুব ফেমাস একজন ইউএক্স ডিজাইনার। তো উনি হচ্ছে কিছুদিন সার্ভে করার পরে যে প্রবলেমটা ফাইন্ড আউট করে সেটা হচ্ছে হলো যে মানুষজন যখনই তাদের ই কমার্স সাইটে আসতেছে, ই কমার্স সাইটে এসে তারা হচ্ছে হলো লগ ইন বা সাইন আপের ব্যারিয়ারে পড়ে যাচ্ছে। মানে ওই সাইটে ঢুকতে গেলেই মনে করেন আপনি একটা হচ্ছে হলো থালা বাসন আয়রন বা হচ্ছে কিছু কিনবেন, কম্পিউটার মনিটর ল্যাপটপ কিনবেন, তখন যখনই কিনতে যাচ্ছেন তখন কি হচ্ছে বলেন তো, আপনাদেরকে সাইন আপ বা লগ ইন আটকায় দিচ্ছে, ঠিক না? তো এই কারণে হচ্ছে হিউজ পরিমাণ কাস্টমার ওই সাইন আপ বা লগ ইনের মানে জ্বালায় অতিষ্ঠ হয়ে বের হয়ে যেত, ঠিক আছে?
তো পরবর্তীতে উনি যেটা করলো সেটা হচ্ছে ওই সাইন আপ বা লগ ইন এই জিনিসটা সরাই দিছে। ই কমার্স প্ল্যাটফর্ম যেগুলো হচ্ছিল অনলাইনে কেনা বেচা করে এরকম। তো এখন কি হয়, ডাইরেক্ট আপনারা যেয়ে সাইট ঘুরে টুরে আপনাদের পছন্দ হইলে তারপর কিনতে যাবেন। যখন আপনি হচ্ছে প্রোডাক্টের কার্ট থেকে চেক আউট করবেন, মানে প্রোডাক্টটা অর্ডার কনফার্ম কনফার্ম করবেন, তখন কি হয় বলেন তো? তখন বলবে যে আচ্ছা ভাই ঠিক আছে, এবার তুমি আমাকে কিছু ইনফরমেশন দাও, তুমি থাকো কই, তোমার ফোন নাম্বার দাও, ঠিক না? বুঝতে পারতেছে? আচ্ছা, ইভেন আপনার হচ্ছে হইলো ওই জিনিসটার পর থেকে ওই কোম্পানি তো ভালো করছে, এবং ওই রুলসটা এখন পর্যন্ত সব কোম্পানি বা সব ধরনের ই কমার্স সাইট গুলোতে ফলো করা হচ্ছে। বুঝতে পারতেছি আমরা? বুঝতে পারছি? জি সো ভাইয়া। অনেক সময় দেখবেন যে জি হচ্ছে ভাইয়া। হলো আপনার অর্ডারের সময় এখন দেখবেন যে এখন কিছু কিছু প্ল্যাটফর্ম আছে তারা আরো জিনিসটাকে আরো ডেভেলপ করছে। যেমন হচ্ছে চাল ডালের কথা যদি আমি বলি, তখন দেখবেন যে প্রোডাক্ট আপনি যখন একদম সবকিছু করছেন, চেক আউটও করে দিচ্ছেন, সম্পূর্ণ কাজ শেষ, তারপরে যে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি টাকাটা কিভাবে পেমেন্ট করবেন, মানিতে না কার্ডে না ক্যাশ অন ডেলিভারি। অনেক সময় হয় না, প্রোডাক্ট কেনার আগে আমাকে বলে যে পেমেন্ট মেথড ঠিক করে দাও, সিলেক্ট করো, হ্যান ত্যান করো। সো ওরা এই ব্যারিয়ারটারও পিছনে নিয়ে গেছে যাতে ইউজারদের জন্য ইউজার ইন্টারফেসটা স্মুথ হয়। বুঝতে পারতেছি? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে হলো এ গুড ইউজার এক্সপিরিয়েন্স ইজ নেভার ফোর্সড, মানে কখনো মানুষকে জোর করে কিছু করবে না। আরেকটা টার্ম আছে যেটাকে অনেক সময় বলা হয় ডার্ক ইউআই। কি বলা হয়? ডার্ক ইউআই। কি বলে? ডার্ক ইউআই। এই আর জিনিসগুলা দেখবেন যে হচ্ছে হইলো যে বিশেষ করে মার্কেটিং এর ক্ষেত্রে এরা এই জিনিসগুলা ব্যবহার করে। ধরেন আপনি হচ্ছে হলো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছেন বা একটা পোস্টার দেখতেছেন, ব্যানার দেখছেন, ওই ব্যানারটা কাটার অপশন আপনি খুঁজে পাচ্ছেন না, দেখবেন খুব ছোট করে একটা ক্রস বাটন কোনো মতে একটা চিপার দিকে একই সেম কালারের মতো দিয়ে রাখছে। বুঝতে পারতেছি? সো এই জিনিসগুলো আসলে করা উচিত না, বাট এই জিনিসগুলো অনেকে ফলো করে তাদের নিজেদের মার্কেটিং এর জন্য, হ্যান ত্যানের জন্য, আদার্স জিনিসের জন্য। আচ্ছা, সো এটা গেল কি এ গুড ইউজার এক্সপিরিয়েন্স ইজ নেভার ফোর্সড। আচ্ছা, এরপরে কি হয়, বোরিং জিনিসটা কি আসতেছে? বোরিং। আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে খালি লেখাই আর লেখা, প্যারাগ্রাফের মতো পুরো হচ্ছে হলো ওই ইতিহাসের বই আপনি ওখানে আটকাই দিচ্ছেন। ইউজার এত পড়বে? স্বাভাবিক না। পড়বে না। আপনি হচ্ছে হলো না। কি হয়, ইউজার সাধারণত মেইন ইনফরমেশন, খুব ছোট ছোট ইনফরমেশন পড়তে চায়। তাহলে আপনি কি করবেন, আপনি যখন হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন করবেন বা একটা হচ্ছে অ্যাপ ডিজাইন করবেন, এর মধ্যে কি লেখা দিয়ে ভর্তি করে ফেলবেন? নাকি যতটা পারি কম লেখা রাখবো, পাশাপাশি কি রাখবো, মানুষকে ইন্টারেক্টিভ করার ইমেজ, জন্য, মানুষকে ভিডিও। বোঝানোর জন্য ইমেজ, ভিডিও, এই জিনিসগুলো লাগবে না? ছোট ছোট জি ভাইয়া। ইন্টারাকশন গুলো থাকবে, যেমন ঘন্টার বাটনে ক্লিক করলে দেখবেন যে ওই ঘন্টার এরকম করে সুন্দর করে একটা মানে নোট দিছে, যেটাকে আমরা বলি কি মোশন গ্রাফিক্স এর কাজ বলি, ঠিক না? এরকম টাইপের জিনিস, ছোট ছোট জিনিসগুলো থাকবে যেটাকে ইউজারকে বোরিং করবে না। আচ্ছা, আর সেম জিনিসটা হচ্ছে হলো সবসময় মাথায় রাখবেন, যে হচ্ছে হলো যে আপনি যে ডিজাইনটা করতেছেন এটা কি শুধুমাত্র সেলস এর জন্য? না, না। ইউজার ইন্টারফেসের জন্য। তো আমার শুধুমাত্র যে বিক্রি করার ধান্দায় যে আমি হচ্ছে হলো জিনিসটাকে রাখবো এরকম কিছু না। তো আপনি হচ্ছে হলো আপনার ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ইনফরমেশন রাখবেন, তারপর হচ্ছে হলো মেসেজ দিবেন, বা যে জিনিসগুলো রাখবেন যে জিনিসগুলোর কারণে ইউজার খুব সহজে আইডেন্টিফাই করতে পারে প্রত্যেকটা জিনিস। বুঝতে পারতেছেন? ধরেন আবার হচ্ছে হলো তিনটা প্রোডাক্টের তিনটা সার্ভিস আছে, আপনি হচ্ছে লন্ড্রি সার্ভিস দেন, তারপর হচ্ছে হলো কি আর কি সার্ভিস দেওয়া যায়, লন্ড্রি সার্ভিস আছে, ধরেন হোম সার্ভিসের মধ্যে এসি সার্ভিস আছে, ইলেকট্রিসিটি সার্ভিস আছে, ধরেন তিনটা সার্ভিস আমাদের ওয়েবসাইট থেকে প্রোভাইড করা হয়। তাহলে কি হচ্ছে, ওই যে সাইট গুলা যে সার্ভিস গুলো আছে ওগুলো সম্পর্কে ক্লিয়ার ইনফরমেশন দেওয়া উচিত না আমার? ঠিক কিনা? হুম। যাতে ইউজার খুব সহজে বুঝতে পারে যে হচ্ছে হলো আপনি আসলে কি মেসেজটা ওখান থেকে দিতে চাচ্ছেন বা প্রোডাক্টটা কিভাবে কাজ করবে। ওকে, সো কিছু জিনিস আপনাদের মাথায় রাখা লাগবে। এইটা তো গেল যে 6টা ব্যাড, গুড এবং ব্যাড ইউএক্স এর ক্ষেত্রে। এরপরে আসতেছে কি ডিফাইনিং ইউজার এবং ইউজার গোল। আচ্ছা, ইউজার গোলটা কি সাধারণত থাকে বলতে পারবেন আমাকে কেউ? প্রবলেম ইউজার গোল সলভ হচ্ছে করা। তাদের পেইন পয়েন্ট গুলো হচ্ছে কি সমাধান, মানে সমাধান করবে, এটা মেইন ইউজার গোল না? কথা, ইয়াপ, যে জিনিসটা হচ্ছে ধরেন আপনি একটা প্রোডাক্টের কথা বলছেন, ধরেন একটা এসি বলেন বা একটা চেয়ার বলেন, একটা ফ্যান বলেন, এইটা এই প্রোডাক্টটা যে কোনো একটা প্রবলেমের পারপাসে বানানো হয়েছে সলিউশন হিসাবে, ঠিক না? ইউজার গোল হচ্ছে কি ওই প্রোডাক্টটা ব্যবহার করে তার প্রবলেমটা সলভ করা। বুঝতে পারতেছি? ইউজারের তাহলে গোলটা কি থাকে?
ওই প্রোডাক্টটা তারপর ব্যবহার কর, প্রবলেমগুলোর সলিউশন। তার প্রবলেমগুলো সলিউশন পাওয়া। তাহলে কি হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে হইলো যে আপনার যে টার্গেটেড বা হচ্ছে হইলো টার্গেটেড অডিয়েন্স বলেন বা টার্গেটেড ইউজার বলেন বা ইউজার গ্রুপ বলেন, ইউজাররা কারা হচ্ছে, যে কোনো একটা প্রোডাক্টের ব্যবহারকারীরাই তো ইউজার হচ্ছে, ঠিক না? যারা ওই সিমিলার প্রবলেমে পড়তো তারাই তো ওই প্রোডাক্টের ইউজার, ঠিক কিনা? এখন ওই যে প্রোডাক্টের ইউজাররা বা আপনাদের যে অডিয়েন্সটা আছে, তারা আসলে কি চাচ্ছে, তারা কিভাবে প্রোডাক্টের সলভ চায়, তারা হচ্ছে হলো কতটা স্মুথলি চায়, কত কম সময়ের মধ্যে জিনিসগুলো সলভ চায়, এই জিনিসগুলো বুঝতে হবে। এই জন্যই বলা হয় যে যখন আপনি হচ্ছে হলো একটা ইউজারের গোল সেট করবেন বা কোনো কিছু সেট করবেন, তখন আপনার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, ইউজারকে বোঝা। বুঝতে পারতেছি যে ইউজার কি চাচ্ছে, নট আপনি কি চাচ্ছেন। ইউআই ইউএক্স ডিজাইনার আপনি আপনি কি চাচ্ছেন সেটা কিন্তু হলে হবে না, আপনি যার জন্য প্রোডাক্টটা বানাচ্ছেন সে কি চাচ্ছে সেটা জানা দরকার, না বোঝা দরকার তো, ঠিক কিনা? আচ্ছা, এখন আপনি এটা বানায় ফেলছেন, বানানোর পর কি রেখে দিবেন? না, এটা অবশ্যই প্রোটোটাইপ করব। আমরা কি করব? প্রোটোটাইপ। প্রোটোটাইপ করব। আচ্ছা, প্রোটোটাইপ জিনিসটা কি? প্রোটোটাইপ জিনিসটা ভাই একবার অলরেডি আপনাদের দেখাইছে, ক্লিকেবল জিনিস। ধরেন আমি হচ্ছে লগ ইন একটা পেজ বা ফেসবুকে সাইন আপ একটা পেজ আছে, যেখানে আমার নাম আর হচ্ছে আমার মেইল অ্যাড্রেস চাইছে বা আমার মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড চাইছে। আমি মেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার পরে আমাকে কি বলতেছে, এখানে লগ ইন একটা বাটন আছে, আমি লগ ইন বাটন করলে ক্লিক করলেই আমাকে লগ ইন করতে দিচ্ছে। তার মানে কি, লগ ইন বাটন ক্লিক করলে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন। তার মানে কি, এটাকে আমরা কি বলতেছি, প্রোটোটাইপ বলতেছি। মানে ক্লিকেবল জিনিস, যেটা হচ্ছে হলো একটা ইন্টারাকশন থেকে আরেকটা ইন্টারাকশন নিয়ে সুবিধা করে বা নিয়ে যায়। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, আর হচ্ছে হলো কিছু হাইপোথিসিস রেডি করা, যে জিনিসগুলোর মাধ্যমে আপনি ইউজারকে এক্সপিরিয়েন্সটা আরো কিভাবে ভালো করা যাইতে পারে, কিভাবে ইউজার আরো কম প্রবলেমে পড়বে, ইউজাররা যে জিনিসগুলো চাচ্ছে সেই জিনিসগুলা আসলে ঠিক হয়েছে কিনা, বা আমরা যে সলিউশনটা দিচ্ছি সেটা কি ভ্যালিডেটেড হয়েছে কিনা, এই জিনিসগুলো কিছু জিনিস আমরা সাথে সাথে বিল্ড করে রাখি। বুঝতে পারতেছি? ইউজারদের যাতে সুবিধা হয় বা একটা পারফেক্ট প্রোডাক্ট মার্কেটে আমরা আনতে পারি। আচ্ছা, সো এই যে জিনিসগুলো যখন করতে যাই তখন আমাদের মোটামুটি কয়টা জিনিসের মতো ইম্পর্টেন্ট জিনিস লাগে। তার মধ্যে কি কি থাকতে পারে কেউ বলতে পারবো? টাইপোগ্রাফি, কালার, শ্যাডো, আইকন, ঠিক না? এই জিনিসগুলা, শেপস, এই জিনিসগুলা মিলে কি আমাদের কি ওয়েবসাইট বলেন বা মোবাইল অ্যাপ বলেন বানাই না, আমরা এই জিনিসগুলো দিতে বানাই, জি ঠিক ভাইয়া। কিনা? হুম। আচ্ছা, তো এর মধ্যে প্রথম যে জিনিসটা আসতেছে সেটাকে কি বলতেছি আমরা? টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি, আপনাদের টাইপোগ্রাফি নিয়ে একটা পুরো একটা ফুল ক্লাস আছে, ওটাখানে আপনারা হচ্ছে টাইপোগ্রাফির A to Z জানবেন। একদম কোথা থেকে কে লেখা আবিষ্কার করছে থেকে শুরু করে কিভাবে কোন জায়গায় কি ফন্ট ইউজ করবো সবই আমরা জানবো। তো এখানে জাস্ট আপনাদের একটা বেসিক আইডিয়া দেওয়া হচ্ছে। বেসিক জিনিসটা হচ্ছে কি, টাইপোগ্রাফিটা কি? টাইপোগ্রাফি হচ্ছে হলো খুব সহজ ভাষায় আমরা কি লেখালেখি করি না, করি কিনা লেখালেখি? হ্যাঁ। সো এই যে দেখেন যে বিভিন্ন ধরনের অ্যালফাবেট A B C D E F G, এগুলো ডিফারেন্ট কাইন্ড অফ বা ডিফারেন্ট শেপে একটু অ্যারেঞ্জমেন্ট করে, সেটাকে আমরা কি বলতেছি, যে টাইপোগ্রাফি। ঠিক আছে? আচ্ছা, এখন টাইপোগ্রাফি ইম্পর্টেন্টটা কিসের জন্য? দেখেন, প্রত্যেকটা জিনিসের হচ্ছে হলো প্রোডাক্টের কি একটা ডেফিনেশন থাকে, দেখবেন যে আপনার একটা প্রোডাক্ট একটা ডিসক্রিপশন থাকে বা কিছু লেখালেখি আমরা করি না, যেটার মাধ্যমে কি ওই প্রোডাক্টটা থেকে ইনফরমেশন পাওয়া যায় না যে এই প্রোডাক্টটা আসলে কি বা কিভাবে ব্যবহার করবো না করবো। আপনারা যখন একটা আইফোন কিনে আনেন ওর মধ্যে কি ম্যানুয়াল থাকে না, বা পিছনে কি লেখালেখি থাকে না? জি ভাইয়া। থাকে তো, ঠিক না? তো এই হুম। জিনিসগুলাকে বলা হয় হচ্ছে হলো টাইপোগ্রাফি। কারণ টাইপোগ্রাফি হচ্ছে হইলো শুধু মানে আপনি টাইপোগ্রাফির মাধ্যমে আপনাদের মনের ভাবটা প্রকাশ করতে পারতেছেন বা আপনার প্রোডাক্টের বা বিবরণ দিতে পারতেছেন। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো ওয়েবসাইট কি, যে কোনো ওয়েবসাইটে 90% ইনফরমেশন বেয়ার করে কে? টাইপোগ্রাফি। যে কোনো ওয়েবসাইটে 90% ইনফরমেশন বেয়ার করে কে? কে মানে সব ডেলিভারি করে? টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি, ঠিক আছে? সো টাইপোগ্রাফিটা কি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট না? সো টাইপোগ্রাফি হচ্ছে হলো বিভিন্ন ধরনের শেপ আছে, ডিজাইন আছে, এই জিনিসগুলো আমরা ফোকাস করি। এবং শুধুমাত্র একটুকু না, দেখবেন যে টাইপোগ্রাফি দিয়ে অনেক সময় কোম্পানির লোগো বা ব্র্যান্ড, যে আমরা বলি রেকগনাইজেশন, সেই জিনিসটা করে। যেমন পেপসি লেখাটা দেখছি আমরা সবসময়, পেপসি একটা ফন্ট একটু বাঁকা করে লেখা থাকে, হুম। পাঠাও, নোকিয়া, ঠিক না? এই জিনিসগুলো কি টাইপোগ্রাফি না, লেখার স্টাইল না? জি ভাইয়া। বাট এই জিনিসটা কি করতেছে, একটা ব্র্যান্ড ভ্যালু
প্রকাশ করতেছে না, পেপসি লেখাটা থেকে পেপসিকে বোঝাচ্ছে, ঠিক না? সো টাইপোগ্রাফি কিন্তু ব্র্যান্ড রিকগনাইজেশনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, সো টাইপোগ্রাফির অনেক জিনিস থাকে, কি থাকে, অনেকগুলো এলিমেন্ট থাকে। আচ্ছা, আমরা যে ইউটিউবের জন্য হচ্ছে লেখা একটা ফন্ট ব্যবহার করছিলাম, ফন্ট বা টাইপোগ্রাফি, সেই ফন্টটার নাম কি ছিল? রোবোটা। রোবট। রোবোটো, ঠিক না? আচ্ছা, এখন বলেন তো যে হচ্ছে হইলো আমাদের এদিকে থাকে না চৌধুরী বংশ, খান বংশ, থাকে কিনা? হুম। এখন জি। চৌধুরী বংশ, খান বংশের মধ্যে মাথা কে থাকে, হেড কে থাকে, একজন সবচেয়ে মুরব্বী? হ্যাঁ, মানে আচ্ছা, ফ্যামিলি আচ্ছা, যে সবচেয়ে এজে যে বড় বয়স্ক লোক সে হচ্ছে একদম ওই বংশের মাথা, মানে ও চৌধুরী বংশের মাথা। জি। এখন ওই খান বংশে সাহেব। কি শুধুমাত্র একজনই থাকে, বা ওই খান সাহেব বা চৌধুরী সাহেব কি একজনই থাকে, নাকি ওনার ফ্যামিলির মধ্যে আরো অনেকজন থাকে? অনেকজন থাকে। আরো অনেকজন অনেকজন থাকে। থাকে। যেমন হচ্ছে হলো ওদের ওদের নামের সাথে কি চৌধুরী আছে না? হ্যাঁ, জি জি। আচ্ছা, অ্যাড ঠিক হয়ে যায়। তেমনি ঠিক তেমনি যখন আমরা একটা ফন্ট করি বা টাইপফেস করি, সেই ক্ষেত্রেও ফন্ট, যে ফন্টটা বলতেছি, ফন্ট মানে বুঝতে পারতেছি তো, ফন্টটা কে আমরা হচ্ছে হলো টাইপফেস বলি। যেমন রোবোটো কি একটা টাইপফেস, রোবোটো কি একটা টাইপিং। টাইপফেস। আমি তো যদি দেখাই, ধরেন আমি এখানে একটা টেক্সট লিখতেছি, এখানে ধরেন রোবোটো দিই, রোবোটো, আচ্ছা, রোবোটো দিয়ে ধরেন আমি কিছু লিখতেছি, এখানে কিছু একটা লিখলাম আমি। এটা এই এই যে ধরেন হচ্ছে হলো বক্স, বক্স কথাটা লিখলাম, এই বক্সটা কি, কি ফন্ট? রোবট রোবোটো রোবট। ফন্ট। তো রোবোটো হচ্ছে হলো ওর বংশের প্রধান, তার জন্য রোবোটোকে বলা হয় কি, টাইপ ফেস বলা হয়। কি বলা হয়? টাইপফেস। টাইপ ফেস। আচ্ছা, আর দেখবেন যে হচ্ছে হলো ফন্ট ফ্যামিলি বলে না, ফন্ট ফ্যামিলি শুনছি নামটা, ফন্ট জি ভাই। ফ্যামিলি জি বলা ভাই। হয় এগুলাকে, যে থিন, এক্সট্রা লাইট, লাইট, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, ব্ল্যাক, এরকম যে অপশন গুলো থাকে। যেমন আমি যদি সেমি বোল্ডে দিই, লেখাটা একটু মোটা হয়ে গেছে না? তারপর কি, যে এক্সট্রা বোল্ডে যে আরো মোটা হয়ে গেছে না? আবার এখান হুম। থেকে যদি থিনে যায়, দেখেন তো পাতলা হয়ে গেছে না লেখাটা? তার মানে কি, হ্যাঁ। এক এক বংশের ভিতরে কি এক এক ধরনের মানুষ থাকে বা এক এক ধরনের জিনিস থাকে, ঠিক কিনা? দেখা হ্যাঁ। যায় যে চৌধুরী বংশের অমুক ছেলে নাতি হচ্ছে খুবই মোটা, আবার হচ্ছে চৌধুরী বংশের অমুক নাতনি হচ্ছে খুবই চিকন। তার মানে কি, ওরা কি চৌধুরী বংশেরই, বাট ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক বহন করতেছে। ঠিক তেমনি এই রোবটটা কি হচ্ছে, ফন্ট ফেস বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ফন্ট ফেস, মানে বংশের মুখ, ঠিক আছে? আর একে কি বলা হচ্ছে তাহলে, ফন্ট, এগুলাকে থিন, রেগুলার কে ফন্ট ফ্যামিলি। ফ্যামিলি। ফ্যামিলি বুঝতে পারছি আমরা সবাই একটু? আচ্ছা, এখন বলেন তো সব মানুষের লেখা, হাতের লেখা কি সেম হয়? না। এক এক মানুষের লেখার ধরন এক এক রকম হয়। যদি এরকম হইতো তাহলে পরীক্ষার খাতায় আপনি আর আপনার ফ্রেন্ড একসাথে লিখে দুইজন জমা দিয়ে দিতেন, ঠিক না? আপনার খাতায় বন্ধু লিখতাম, বন্ধুর খাতায় আপনি লিখতেন, ঠিক কিনা? কিন্তু লেখাটা ডিফারেন্ট হয়। এই জন্যই হচ্ছে হলো প্রত্যেকটা জিনিসের যেরকম লেখা আলাদা, ঠিক তেমনি যখন আমরা হচ্ছে হলো যে ডিজিটাল ভাবে কম্পিউটার বলেন বা প্রিন্টার বলেন, কোনো কিছুতে যখন লেখালেখি করি, তখন এটা কি একটা লেখা হয় না? এবং এই লেখাটা ডিফারেন্ট কাইন্ড অফ লেখা থাকে, কারণ যেমন মানুষের হাতের লেখা ডিফারেন্ট থাকে, ওইরকম ডিফারেন্ট কাইন্ড অফ ফন্ট আছে, অনেক ধরনের ফন্ট আছে। বুঝতে পারতেছি, রোবোটো আছে, মনসিরেট আছে, পপিংস আছে, ঠিক না? এরকম টাইপের অনেক ফন্ট আছে না, আছে কিনা? জি ভাইয়া। তাহলে এই যে রোবোটো, মনসিরাট, পপিংস, এগুলো কি? টাইপফেস। টাইপফেস বা ফন্ট ফেস। টাইপফেস। আচ্ছা, আর হচ্ছে হলো ওই মনসিরাটের মধ্যে যদি সেমি বোল্ড থাকে, বা পপিন্স এর সেমি বোল্ড, বা রোবোটোর সেমি বোল্ড, বোল্ড, এই সেমি বোল্ড, বোল্ড এরা কারা? এগুলো হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফ্যামিলি। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা হ্যাঁ একটু? ভাইয়া। আচ্ছা, সো দেখেন হচ্ছে হলো টাইপফেস, ফন্ট ফেল, ফন্ট ফ্যামিলি এভাবে দেওয়া হয় সাধারণত। আচ্ছা, তাহলে কি হচ্ছে, ধরেন টাইপফেসটা তাহলে কি, হেলভেটিকা হচ্ছে কি একটা টাইপফেস, আর ফন্টের মধ্যে ফন্ট ফ্যামিলি গুলো কি হচ্ছে, হেলভেটিকা, রেগুলার, লাইট, বোল্ড, এরকম জিনিসপত্র। সেমি ক্লিয়ার? বল। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। ওকে। তা ফন্ট কি মানুষের লাইফে ম্যাটার করে কি করে না, মানে ফন্ট কি, ফন্টের মাধ্যমে মানুষের মনে ভাব প্রকাশ করা যায়, পসিবল? জি হ্যাঁ ভাইয়া। পসিবল তো আচ্ছা, ভাইয়া। তাহলে চলেন এই ছবিটা দেখি। দেখেন তো, দুটো ছবি দেওয়া আছে, কি এটা বুঝাইতেছে? ফেসবুকের একটা ভাইরাল ছবি। হ্যাঁ, এখন বলেন তো এখানে কি লেখা আছে? একটা আর কার্টুন সিস্টেম, একটা হরর সিস্টেম। একটু হচ্ছিল খুব স্মুথ, মনে করেন হচ্ছিল রোমান্টিক টাইপের লেখা লিখে রাখছে, আর ঠিক ওই লেখাটার জাস্ট হচ্ছে কি ফন্ট চেঞ্জ হয়ে গেছে,
একটু হরর হয়ে গেছে না, ভৌতিক টাইপের লেখা হচ্ছে না, মানে হায় হায় আমরা পাইলে মনে হয় মেরে ফেলে দিব, রক্ত সিরিয়াল রাইট? রক্ত কিলার। ঠিক না, সিরিয়াল কিলার টাইপের। বাট লেখা কি এখানে কোনো চেঞ্জ হয়েছে? না। সেম লেখা লেখা সেম আছে, খালি ফন্ট চেঞ্জ হয়েছে না, ফন্ট চেঞ্জ হয়েছে বা ফন্ট ফ্যামিলি হয়েছে না, ঠিক হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ তাহলে কি ফন্ট কি ম্যাটার করে মানুষের মনের ভাব প্রকাশের জন্য? আপনারাও যখন হ্যাঁ ওয়েবসাইটে লেখা দিবেন, যে এরকম যদি হরর টাইপের লেখা দেন, তাহলে মানুষজন আপনার ওয়েবসাইটে আসবেই না, ঠিক আছে? আচ্ছা, সো এখানে হচ্ছে হলো ভাই আপনাদেরকে কিছু হচ্ছে হলো ফন্টের, ফ্রি ফন্টের ইয়া দিয়ে দিছে, যে এই ফন্ট গুলো সাধারণত আপনার ফ্রি পাবেন। আর হচ্ছে হলো পাশাপাশি গুগল ফন্ট আমরা ব্যবহার করি। কি ফন্ট ব্যবহার করি? গুগল গুগল ফন্ট। ফন্ট ব্যবহার করি। সো একটা সেকেন্ড আমাকে একটু সময় দেন, আমি দেখাচ্ছি জিনিসটা কিরকম হয়। তো ভিউ চেঞ্জ করে ফেলছে আই গেস। ভাই এগুলো কি ফন্ট নেম? জি, এগুলো কি ফন্ট নেম? কোনগুলো? যেগুলো ফ্রি লাক্সারি ফন্টস দেখাচ্ছে নিচের দিকে? জি, ফন্টের নেম, ফন্টের নেম, যেমন রোবোটো মনসিয়ার বলছি না, ওইরকম। আচ্ছা, সো দেখেন এই যে এখানে এটা এটা আমার স্ক্রিনতে দেখা যাচ্ছে ঠিকটা। জি ভাইয়া। যাচ্ছে যাচ্ছে এই ভাইয়া। যে আমরা হচ্ছে এই যে গুগল ফন্টে আপনাদের এখানে লিংক দেওয়া আছে, এখানে গেলে দেখবেন যে অনেক ধরনের ফন্ট এখানে পাবেন, বুঝতে পারতেছি? হুম। আচ্ছা, আপনি এখান থেকে ধরেন কোনো ফন্ট চাইলে সার্চ করতে পারেন, অথবা আপনি হচ্ছে হলো এখানে কোনো কিছু লিখে দিতে চান, ধরেন হচ্ছে হলো যে আই প্লে ফুটবল, বা হচ্ছে প্লে, যে কোনো কিছু। তো এখন হচ্ছে হলো এই যে আপনি যে লিখছেন, দেখেন রোবোটো ফন্টের লেখাটা দেখতে কিরকম হচ্ছে, আদার্স ফন্টের লেখাগুলো দেখতে কেমন হচ্ছে দেখাচ্ছে না? সো হ্যাঁ। এখান থেকে আমরা লিখে যে ফন্টটা বেশি ভালো মনে হবে সেই ফন্ট গুলো ইউজ করব। বাট এখানে ফন্টের আরো অনেক কিছু ডিটেলস আছে, যেটা আপনাদের ফন্ট ক্লাস যেটা আছে, টাইপোগ্রাফি যে ক্লাসটা, ওটাতে বুঝবেন যে কোন জায়গায় আমরা কোন ফন্টটা ইউজ করব, কোন জায়গায় কোন ফন্ট ইউজ করব না, কোন ফন্টের সংজ্ঞা কিরকম, কোন মানে পুরা হচ্ছে হলো ফন্টের আমরা বা টাইপোগ্রাফির আমরা কি করবো, পোস্টমর্টেম করবো এটা, ঠিক আছে? আচ্ছা, সো আপাতত আমরা হচ্ছে হলো গুগল ফন্টটা ইউজ করবো আমাদের নর্মালি কাজের জন্য, মোটামুটি এখান থেকে পাবেন। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আসলে আপনি ইজিলি ফ্রিতে ফন্ট ডাউনলোড দিতে পারবেন। বুঝতে পারছি সবাই? আচ্ছা, ভাইয়া জি বলেন। ভাইয়া আপনি যে বলছেন ফন্ট ডাউনলোড করে কি ওইটা ইয়াতে আনা যাবে, মানে ওই ফিগমাতে এনে ব্যবহার করা যাবে হ্যাঁ, বাদর ফন্ট, গুগল? কোন একটা ফন্ট আপনি পাচ্ছেন মানে এই ফিগমার মধ্যে নাই, তো আপনি চাচ্ছেন যে ওই ফন্টটা নামায় ব্যবহার করবেন, তো ফন্টটা ডাউনলোড দিয়ে ব্যবহার করতে পারবেন। ফন্টের ডাউনলোডটাও আমি হচ্ছে আপনাদের টাইপোগ্রাফি ক্লাসে দেখাই দিব, ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আপনার যে আছে। কোনো একটা ফন্ট কিভাবে নামাবেন, ফিগমাতে কিভাবে ইউজ করবেন, সব দেখাই দিব ভাইয়া। আচ্ছা, সো জাস্ট আপনাদের একটা ইন্ট্রোডাকশন দেওয়া হলো যে আমরা হচ্ছে গুগল ফন্ট থেকে এরকম ফন্ট ব্যবহার করতে পারি, পাশাপাশি কি হয় আমাদের এরকম কিছু লাক্সারিয়াস ফ্রি ফন্ট আছে, আমরা চাইলে এগুলা ব্যবহার করতে পারি। বুঝতে পারছি সবাই? আচ্ছা, ফন্ট তো গেল, ফন্টের আচ্ছা পর এবার ভাইয়া, কি আছে? একটা কোয়েশ্চেন। জি জি বলেন। কোয়েশ্চেনটা হচ্ছে, আমি দেখি কি অনেক ফন্ট, মানে ফন্ট তো অনেক, কিন্তু অনেক ফন্টের মধ্যে দেখা যায় যে কিছু কিছু ফন্ট এতই সিমিলার, মানে পার্থক্যই খুঁজে, এত ফন্ট তাহলে মানে কেন, মানে একটা একই ধরনের লেখা অনেক ধরনের ফন্ট? হ্যাঁ, একটা মানুষে 50 জন রুমের মধ্যে রাখলে 50 জন মানুষের 50 ধরনের ফন্ট হবে, স্বাভাবিক ব্যাপার। সো হচ্ছে হইলো অনেকগুলা ফন্ট দেখবেন সিমিলার টাইপের আসে, ঠিক আছে? হ্যাঁ, তো অনেকই এগুলাকে সিমিলার, আমরা মানে হচ্ছে পার্থক্যই বোঝা যায় ওগুলাকে না। আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি, ঠিক আছে? যেমন শেরিফ বলে, সেন্ট শেরিফ বলি আমরা, ঠিক আছে? তারপর হচ্ছে হলো কি মনোস্পেসিং বলি, হ্যান্ডরাইটিং বলি, ডিসপ্লে ফন্ট বলি। এই জিনিসগুলো হচ্ছিল ওই যে টাইপোগ্রাফি ক্লাসে আমরা সবকিছু ক্লিয়ার হয়ে যাব, তখন আপনি বুঝতে পারবেন যে ক্যাটাগরিজ কিভাবে হয় আর কি। এবং এই ছোট ফন্ট হয়তো কোনো ফন্টের দেখবেন যে এই যে টিটা আছে না, টিটা, এই টিটা হয়তো একদম চিকন, আবার কোনোটাতে দেখবেন টিটা একটু মোটা, আবার কোনোটাতে টিটা দেখবেন একটু বাঁকানো। সো ওই সামান্য পার্থক্যের জন্য ফন্টটা নতুন একটা ফন্ট চলে আসছে। ও বুঝতে পারছি? আচ্ছা, জি। ওকে, আচ্ছা, ফন্ট তো গেল, এরপর কি আসতেছে? কি আসতেছে? কালার। কালার প্লেট। আচ্ছা, কালার প্যালেট। কালার প্যালেট আসতেছে। আচ্ছা, কালার কি মানুষের লাইফে কি খুব ইম্পর্টেন্ট কিনা? হ্যাঁ না? অনেক ইম্পর্টেন্ট। অনেক জি ভাইয়া, ইম্পর্টেন্ট, ঠিক কালার না? ছাড়া তো কোনো কিছু করা পসিবল। কালার ছাড়া কোনো কিছু করা পসিবল না। তো হচ্ছে হইলো কালার জিনিসটা কোন জায়গায় কি হবে আপনাদের, মেবি নেক্সট মডিউলে কালারের ক্লাস, রাইট? নেক্সট মডিউলে তো কালার, আই গেস, জি যতদূর আমি জানি। ভাইয়া। হ্যাঁ, তো এই কালারের ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে মনে আছে তো আমরা কয়েকটা জিনিস দেখবো। একটা হচ্ছে হইলো যে কোনো কোড দেখলে আমরা যেন বলতে পারি কালার কি,
অনেক অনেক ধরনের জিনিস আছে, RGB আছে, হেক্সাকোড আছে, ঠিক না? আরো অনেক কিছু আছে, HSL আছে, HSB আছে। সো এই জিনিসগুলা কি, কিভাবে ইউজ করে, কোন কালার কোন কোড দিয়ে কি বোঝায়, ওটা তো আমরা দেখবোই। পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হলো যে আপনাদের ক্লাসে কালার ব্লাইন্ড কি কি আছে, ঠিক ভাইয়া। ঠিক আছে? যে কালার কালার ব্লাইন্ড হলে কি করবেন ভাইয়া তখন? কালার ব্লাইন্ড হলে ওইটার অ্যান্সার ওখানেই পেয়ে যাবেন, সমস্যা নেই। আগে তো বের করি ক্লাসের মধ্যে কে কে আছে, ঠিক না? আচ্ছা, দেখবেন যে অনেক ফ্রেন্ডে মারামারি করে, যে আরে তুই এটা নীল ধরছিস, বলে আরে নীল না তো, এটা তো হচ্ছে হলো ধূসর কালার বা গোল্ডেন কালার। এই মারামারি লেগে গেল, ঠিক আছে? ভাইয়া এরকম জি একটা বল। সেম সমস্যা আমিও পড়ছিলাম। আমার একটা ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম, আমি দেখতেছি এটা নীল রং, সবাই বলে, বাট ও বলতেছে এটা সবুজ। ঠিক আছে, তো তখন ওই যে, কিন্তু বুঝছি যে ও কালার ব্লাইন্ড। এবং শকিং নিউজ কিছু পাবেন ওই ক্লাসে কালার ব্লাইন্ড সম্পর্কে, বিশেষ করে ছেলেরা, ঠিক আছে? মেয়েদের জন্য সুখবর থাকবে। তো ওই ক্লাসে থাকলে বুঝবেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পাবেন। সো কালার জিনিসটা কি, মানুষের রং, রং দিয়ে কি অনেক কিছু ডিফারেন্ট করা যায়, অনেক কিছু ভ্যালু, স্ট্রেংথ, পাওয়ার, প্রত্যেকটা কালারের কিন্তু একটা মিনিংও থাকে, এটা কি জানি আমরা? কালারের জি কিন্তু ভাইয়া। মিনিংও থাকে। সো আপনাদের হচ্ছে হলো যে এরকম কালারের ক্লাস আছে। সো এই যে এরকম কালার ক্লাসে হচ্ছে হলো প্রত্যেকটার হচ্ছে ভ্যালু আপনারা জানবেন, যে কোন কালারের ভ্যালু কিরকম আছে না আছে, সবকিছু আপনারা ওই দিন জানতে পারবেন, ঠিক আছে? তো মোটামুটি আমরা ব্যাক করি এখানে কালার প্যালেটস। সো কালার জিনিসটা হচ্ছে কি, আপনি হচ্ছে কালার চুজ করতে যাবেন বা কোন একটা কালার নিতে যাবেন, তো ফিগমাতে আমরা যে কোনো ফিগমার ভিতরে কালার গুলা কিভাবে নিই, যে কোনো একটা ধরেন রেক্টাঙ্গুলার অবজেক্ট নিলাম, আমি চাচ্ছি এই ইয়েলো কালারটা নিতে, তাহলে এইখানে এই ইয়েলো কালারটা ড্রপার দিয়ে নিয়ে নেই। ড্রপার দিয়ে নিয়ে নিই, তাই না? এই রেক্টাঙ্গুলারে ক্লিক করে এই ফিল অপশনে যাব, তারপর এই ড্রপার নিয়ে। ড্রপারটা নিব, এই কালারটা দিলাম, কালারটা চলে আসছে, ঠিক না? জি আচ্ছা, হুম। ভাইয়া। অনেক সময় এরকম হয় না যে ক্লায়েন্ট আপনাকে একটা ছবি দিছে, কি দিছে, ছবি দিছে বা একটা কালার দিছে, এখন বলছে তুমি এই কালার দিয়ে হচ্ছে হলো কাজ করবা, তোমার কাজ। আপনি এখন ওই কালারটা ফিগমাতে কিভাবে ব্যবহার করবেন? এই আই ড্রপার কি বাইরে যায়? ভাইয়া ছবিটা আইনা তারপর আই ড্রপার দিয়ে নিব ছবিটা, ছবিটা ভাইয়া ছবি ক্রপ তুলবো। করে আনলে ফিগমাতে, হ্যাঁ তারপর হ্যাঁ। দিক থেকে কালারটা ড্রপার দিয়ে পিক করে নিয়ে নিবো। আচ্ছা, যে এইখানে কিছু অ্যাপও আছে যেটা হচ্ছে হলো আমরা হচ্ছে ব্যবহার করি, সেটার মধ্যে হচ্ছে হলো আপনাদের এখানে দেওয়া আছে। যারা ম্যাক ইউজার তাদের জন্য হচ্ছে কালার স্ক্যান, আর যারা হচ্ছে হলো উইন্ডোজ ইউজার তাদের জন্য হচ্ছে কি পিক্সি, ঠিক আছে? এখানে লিংক দেওয়া আছে আপনাদের PDF থেকে, আপনারা এই লিংকটা ডাউনলোড করে নিতে পারবেন, হ্যাঁ? তো আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি, আমি উইন্ডোজে দেখাচ্ছি। তো এখান থেকে যখন আপনি ডাউনলোড দিবেন তখন হচ্ছে হলো এরকম একটা পাবেন, পিক্সি নামে এরকম একটা ইনস্টলার পাবেন, দেখতে পাচ্ছি সবাই? স্ক্রিন কি না দেখা যায় ভাইয়া, আমার? না ওকে, কি, না ভাইয়া, দেখা যাচ্ছে না তো। ওকে। সো দেখেন তো এবার, দেখা যাচ্ছে। পিক্সি পাইছি, এই যে এরকম যখন ইনস্টল দিব, পিক্সি আচ্ছা, আচ্ছা। পিক্সি যখন আমি এরকম হ্যাঁ ইনস্টল দিব, হ্যাঁ হ্যাঁ আমাকে ইনস্টল করতে বললো, দেখেন তো একটা ছোট্ট একটা সফটওয়্যার ওপেন হয়েছে না, দেখতে পাচ্ছি? জি ছোট্ট ভাইয়া। একটা পার্ট ওপেন হ্যাঁ হয়েছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন হ্যাঁ। খেয়াল করেন, এই পার্ট ওপেন হওয়ার পর আপনি মাউস পয়েন্টার যেখানেই নিয়ে যান না কেন, যে কালারে নিয়ে যান, ওর এই কালার কোড গুলো এখানে দেখাচ্ছে, দেখেন। আমি যখন এই নীল কালারের উপরে গেছি, নীল কালারটা দেখাচ্ছে, দেখাচ্ছে কিনা? আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। আমি ধরেন এটাকে মিনিমাইজ করলাম, আমি গেলাম হচ্ছে এই লাল কালারের উপর, এই লাল কালারটা শো করতেছে পিক্সিতে, হ্যাঁ। শো করতেছে, তাই না? করছি। আচ্ছা, জি ধরেন জি। আমরা এখান থেকে পছন্দ করতেছি কি, যে ধরেন এই PDF লেখার এই লাল কালারটা আমাদের পছন্দ হয়েছে, তাহলে আমি লাল কালারের উপর মাউসটা নিয়ে যাব, কি করব, লাল কালারের উপর মাউস পয়েন্টারটা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর দেখতেছি ওই কালারটা যে পছন্দ হয়েছে, এখন কি করব, কিবোর্ডে Ctrl Alt+C একসাথে চাপবো, কি চাপবো, কন্ট্রোল কন্ট্রোল অল্টার সি। কন্ট্রোল অল্টার কন্ট্রোল সি। আবার বলি, Ctrl Alt+C, এখানে লেখা আছে দেখেন, আপনি যখন এই এইটার উপর হোভার করবেন পয়েন্টটা, তখন দেখেন Ctrl Alt+C ফর কপি, রাইট? আচ্ছা, সো আমি Ctrl Alt+C চাপছি, আমি এখানে একটা একটা রেক্টেঙ্গুলার বসাইছি, আমি এখন ওইখানে এই কালারটা দিব, কালারটা তাহলে কি করব, এই যে লেখা আছে না, লেখাতে এখানে ক্লিক করার পরে Ctrl+V দিব, কি করব, কন্ট্রোল ভি। ভি, দেখেন তো ওই কালারটা চলে আসছে, হ্যাঁ আসছে। বুঝতে জি পারছি? ভাইয়া। তো আমরা যে কোনো জায়গা থেকে যদি আমরা কালার কোড না জানি বা কালার যদি না জানি, তাহলে কালার কি পিক করতে পারবে এখন? আচ্ছা হ্যাঁ বুঝছি। আচ্ছা ক্লিয়ার? জি ভাইয়া, ভাইয়া। জি জি বলেন। একটা কথা জিজ্ঞেস করার ছিল। এখানে কালার পিকারের পাশে একটা অপশন আছে না, মানে ম্যাকের জন্য, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, জি। তো এখানের মধ্যে তো ভাইয়া কালারটা হচ্ছে মিক্সড কালার, ঠিক আছে? ওই ক্ষেত্রে কি মিক্সড কালার ওইভাবে নেওয়া যাবে আমাদের আপনি ক্ষেত্রে? হচ্ছে আপনি মিক্স কালার হচ্ছে গ্রেডিয়েন্ট বলি আমরা এটাকে, মিক্স কালারকে কি বলি,
গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ভাই। গ্রেডিয়েন্ট বলি। আচ্ছা, এখন গ্রেডিয়েন্ট কালার গুলো সাধারণত এইভাবে পিক করা যায় না, বাট আমরা হচ্ছে পয়েন্টার দিয়ে ধরে ধরে সাধারণত এইভাবে করতে পারি। যেমন আপনাকে দেখাই, এই পিক্সি দিয়ে ব্যবহার করতে পারবেন না, আপনি ফিগমাতে করতে পারবেন। তো আমি আগে পিক্সির কাজটা শেষ করি। পিক্সি কি বুঝতে পারছি আমরা সবাই? বুঝছি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া বুঝতে পারছি। পিক্সি চাইলে আপনারা যদি মানে অসহ্য লাগে নিচের দিকে নামায় রাখবেন, অথবা এটাকে কেটে দিবেন, চলে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে হলো আবার যে ভাইয়া ওই যে ক্রোমে একটা এক্সটেনশন ভাইয়া আছে যে এরকম কালার পিক করা যায়। হ্যাঁ, পিক্সিতে ভাই কালার একেবারে ইজি, যে পিক কোনো কালার জায়গায় পিক ইউজ জিলা করা নাকি যায়। জানো না আপনার? কালার জিলা বলি, প্লাগইনটার নাম হচ্ছে কালার কালার জিলা, জিলা বাট না? কালার জিলাটা একটু হচ্ছে কমপ্লেক্স, মানে আপনি একটু বুঝতে অসুবিধা হবে। পিক্সি খুবই 1 MB সামথিং ছোট সফটওয়্যার, যেটা আপনার খুব ইজিলি কাজ করতে পারবেন, ঠিক আছে? সবার জি পিসিতে ভাইয়া। আই গেস চলবে। এখন যে জিনিসটা হচ্ছে, গ্রেডিয়েন্ট গুলো সাধারণত কিভাবে নেয়, হ্যাঁ। তো ধরেন হচ্ছে হলো এখানে, আমি এইখানে আসি, আপনাদের এখান থেকে দেখাই, কালারের ক্লাসে যে এখান থেকে দেখাই, এখানে গ্রেডিয়েন্টের নিয়ে আপনাদের ক্লাস বোঝানো আছে যদিও। আচ্ছা, দেখেন তো এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট ব্যবহার করা আছে না, আছে কিনা? সুন্দর কালার অনেকগুলো। জি। তো আমি এটা ধরেন রেক্টেঙ্গুলার নিলাম, আমি এখন এই কালার কোডটা বোঝার চেষ্টা করতেছি। তাহলে আমি কি করব? আমি হচ্ছে ফিল থেকে আগে সবার প্রথমে যাব কি, সলিড থেকে গ্রেডিয়েন্টে যাব, কই যাব? গ্রেডিয়েন্ট অপশনে। আবার দেখাই, আমি যে জিনিসটা কালার চেঞ্জ করব সেই অবজেক্টকে সিলেক্ট করব, করার পরে এখানে যে কালারের অপশন আসছে, এখানে যে চারকোনা বক্স আসছে, এখানে ক্লিক করব। করার পরে আমার এটা দেখবেন যে সলিড কালার আছে। সলিড মানে কি? সিঙ্গেল একটা কালার, এই একটা, এর ভিতরে কি আর কোনো কালার আছে? না। না, নাই। একটা কালারে। যদি আমি না ব্লু ভাই। দেই, এর মধ্যে কি কালার? শুধুমাত্র নীল কালার, না আর কোনো কালার আছে? না। নাই। আচ্ছা, তো দেখেন এখানে যদি পাশে গ্রেডিয়েন্টে ক্লিক করেন, তাহলে দেখেন তো এখন একটা এরকম ইয়ার মতো আসছে না, দুটো তারের অপশন। মতো। দুটো অপশন আমি ধরলাম, এই যে কর্নার বরাবর ধরলাম, দেখি এখান থেকে কি, যে কর্নার থেকে মনে করেন শুরু হয়েছে দেখে মনে হচ্ছে, আমি এই কর্নার পর্যন্ত নিয়ে গেলাম। এখন প্রথম বক্সটাকে সিলেক্ট করে আই ড্রপার নিয়ে এই যে এই জায়গার দিকে কালার পিক করলাম, সেকেন্ড অপশনকে সিলেক্ট করলাম, ড্রপার নিয়ে যা এখান থেকে পিক করলাম। দেখেন তো আমি কালারটা পেয়ে গেছি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পাইছি। পারছি গ্রেডিয়েন্টটা ব্যবহার করে কেমনে। আচ্ছা, এখানে ছোট একটা জিনিস ভাই আপনাদের একটু শিখাই দেই, সেটা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে, আহ আমাদের ক্লাস সিআর এর নাম কি? মেহেদি ভাইয়া মেহেদি আছে। ভাই। মেহেদি ভাই আছে? মেহেদি ভাই আছে? মনে হয় নাই। আচ্ছা, ধরেন হচ্ছে হইলো, আহ প্রথমে আহ, আশরাফুল হাসান ভাই হচ্ছে মেসেজ দিচ্ছে, তো আশরাফুল ভাই নিয়ে আমরা চিন্তা করি যে আশরাফুল ভাই, আমরা একটা আইকন নিয়ে আসি, তাহলে আর ভালো মতো বুঝবো। প্লাগ ইনে যাচ্ছি, আমি প্লাগ ইন থেকে ফেদার আইকন থেকে জাস্ট একটা আইকন নিয়ে আসতেছে, হোম আইকন। দেখতে পাচ্ছি আমরা সবাই? দেখতে জি পাচ্ছি? ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, জি ভাইয়া। এটা হচ্ছে কি, আশরাফ ভাইয়ের হচ্ছে হলো বাসা, আর এটা হচ্ছে আমার বাসা। এটা কার বাসা? আশরাফ ভাইয়ের বাসা। আর এটা কার বাসা? সোহান ভাইয়ের বাসা, রাইট? আচ্ছা, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনি কিন্তু সবাই, হ্যাঁ। আচ্ছা, এখন আশরাফ ভাইয়ের আর আমার মধ্যে মারামারি শুরু হয়েছে। কি শুরু হয়েছে? মারামারি। মারামারি মারামারি। শুরু হয়েছে। আশরাফ ভাই বলছে অমাবস্যার চাঁদের দিন তোমার সাথে আমার মারামারি হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো এখন আশরাফ ভাই উনার এলাকায় গেল, যাওয়ার পরে উনি মনে করেন যে একটা আর্মি বানাচ্ছে আমার সাথে মারামারি করার জন্য। উনি হচ্ছে একটা কিশোর গ্যাং বানাচ্ছে ধরেন। তো কিচেন হচ্ছে, আর্মি। হ্যাঁ, মনে করেন যে মারামারি করার জন্য এখন আর্মি। তখন উনি যাকে পাচ্ছে তাকেও যাই, তুই আমার টিমে আয়, তুই আমার দলে আয়, হ্যাঁ, এরকম করে নিচ্ছে। আর এইদিকে আমি কি করতেছি, আমি এরকম করে যাকে ইচ্ছা তাকে নিচ্ছি না। আমি হচ্ছে যারা যারা হচ্ছে একদম সেম ফিট, সেম হাইট, সেম মানে ইয়া দেখতে, মানে বডি শেপ যেরকম দেখতে, ওরকম টাইপের নিচ্ছে। বুঝতে পারতেছি সবাই? তাহলে কি হচ্ছে, আশরাফ ভাই কি করছে, একটা গ্রুপ গ্রুপ করতেছে না, গ্রুপ ক্রিয়েট করতেছে। কি করতেছে? গ্রুপ ক্রিয়েট গ্রুপ। করতেছি। গ্রুপ গ্রুপ। ক্রিয়েট তাহলে করতেছি। এখানে দেখেন তো, এটা দরজা আর এটা কি বাইরের অংশ না? জি। জি ভাই। তাহলে এই দরজা আর বাইরের অংশকে সে কি করলো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ বানালো। তো এই গ্রুপটা কি সেম? গ্রুপের মধ্যে একজন দরজা, একজন জানালা, ঠিক না? মানে এক একজন এক এক ধরনের শেপে। ইয়েস অর নো? জি ভাই। ইয়েস। জি। আচ্ছা, আর আমি কি বলছি, আমি বলছি যে না, আমার হচ্ছে সবাই সেম টাইপের হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সেম স্ট্রেংথ, সেম খাওয়া দাওয়া করে, সেম শক্তি, ঠিক না? তাহলে আমি কি করলাম দেখেন তো, এই যে ভিতরে যে এই বাইরের অংশটা আর ভিতর অংশটা দুটো একসাথে সিলেক্ট করছি না? জি করছে? ভাই।
করার পরে এখানে দুইজনকে ধরে আমি কি করে দিচ্ছি, ইউনিয়ন করে দিচ্ছি। কি করে দিচ্ছি? ইউনিয়ন। 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 দেখেন ইউনিয়ন করার সাথে সাথে আইকনটা দেখেন তো এরকম হোমের মতো একটা আইকন হয়ে গেছে না? তার মানে কি এরা সবাই মিলে এখন একটা ঘরের বুঝাচ্ছে, কেউ আলাদা করে দরজা জানালা বুঝাচ্ছে না। বুঝতে পারতেছি? জি ভাইয়া। একটা গ্রুপ। আচ্ছা, মানে একটা আমারও কিন্তু গ্রুপ হয়েছে, এই যে ভেক্টর, এই দুইটা ভেক্টর মিলে গ্রুপ হয়েছে, বাট এটা একটা ইউনিয়ন, এরা সবাই মিলে এক হয়ে গেছে। আর এখানে কি হয়েছে, এখানে দরজা জানালা আলাদা আছে। এখন মনে করেন যে এখন উনি উনার গ্যাংদের মানে কি আশরাফ ভাই উনি যে উনার গ্যাং বানাইছে বা একটা টিম বানাইছে, গ্রুপ বানাইছে, সে গ্রুপের মধ্যে মনে করেন কাজ দিছে। তো ওই গ্রুপের মধ্যে মনে করেন যে একটু শক্তিশালী, সে মনে করেন যে একাই অনেকগুলা কাজ করতেছে, যে একদম দুর্বল সে মনে করেন একটা তুলে শেষ, কে যে অলস সে তো ঘুমাইতেছে। ঠিক না? এক একজন এক এক কাজ করতেছে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক ঠিক। না? জি ভাইয়া। আর আমার টিমে কি হচ্ছে, আমার টিমে যতজন আছে সবাই কি সেম স্ট্রেংথের, তাহলে সবাই কি সেম ভাবে কাজ করতেছে, সেম ভাবে সবকিছু করতেছে। এখন আপনি যদি আশরাফ ভাইয়ের গ্রুপের মধ্যে খাবার দেন খাইতে, তাহলে ওই গ্রুপের মধ্যে খাবার নিয়ে কি হবে বলেন তো আমাকে? যে একজন মোটা, হারাহারি বেশি খাইবে মারামারি। আরেকজন কম। যে মোটা সে খুব বেশি খাবে, যে চিকন সে খালি অল্প একটু খাবে, ঠিক না? জি এরকম ভাই। হবে তো, সমানভাবে ভাগ হবে। জি না, না, আর আমার গ্রুপের মধ্যে কি হবে, সমান ভাগে সমান ভাগ ভাবে। ভাগ হবে। সমান সবাই ভাগে সেম ভাগ ভাবে হবে। খায়, সবাই সেম ভাবে নেয়। তো একটা প্রবলেম আপনারা ইন ফিউচার পড়তে পারেন, সেটাই সলভ করে দেওয়ার জন্য ভাইয়ের এতগুলো কথা বলার। সেটা হচ্ছে এখন আমি যদি এই গ্রুপকে ধরি, আগে আমারটাতে এসে এই যে ইউনিয়নকে ধরলাম, ঠিক না? এরা তো পুরো সবাই মিলে এক। এখন আমি এই ফিল থেকে গ্রেডিয়েন্টে যাচ্ছি, কই যাচ্ছি? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে যেরকম আসছে দুটো তার, আমি মনে করেন এই বরাবর নিজের মতো করে টানতে পারতেছি। আমি চাইলে দুই তিনটা আরো বক্স বসাইতে পারতেছি, এবং চাইলে কি করতে পারতেছি, এই বক্স গুলাকে ডিলিটও করতে পারবো। এই বক্সকে ধরে এরকম করে অ্যাডজাস্ট করতে পারতেছি, আবার ডিলিটও করে দিচ্ছি, ধরে ধরে ক্লিক করে ডিলিট বাটন চাপলেই হয়ে যাবে। আচ্ছা, তো আমি এখানে একটা কালার দিয়ে দিই, ধরেন এখানে একটা কালার এই পাশ আর একটা কালার হচ্ছে হলো এরকম দিয়ে দিলাম। তাহলে কি একটা কালার পাইছি না আমরা, ঠিক কিনা? এবং হ্যাঁ। জি যখন ভাই। আমি এই লিনিয়ার বা গ্রেডিয়েন্টে আসছি, তখন কি এরকম একটা তার চলে আসছে না? দেখেন তো ভিতরে যখন ক্লিক করতেছি আমি, এই যে ভিতরে হুম। এই ইউনিয়নে এসে যখন লিনিয়ার ক্লিক করতেছি, এই যে লাইনটা আসতেছে না, একটা লিনিয়ার লাইন আসতেছে না? জি ভাই। আসতেছে কিনা? লিনিয়ার লাইন। যেটার মাধ্যমে আমরা হচ্ছে হলো ডিফারেন্ট কাইন্ড অফ গ্রেডিয়েন্ট কালার সেট করতে পারতেছি। জি ভাই। বুঝতে পারতেছি না? এটা মাথার উপর দিয়ে যাচ্ছে। না, বুঝতে না, পারছি। বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন আমি যখন আশরাফ ভাইয়ের এই গ্রুপের উপর আমি এখন গ্রেডিয়েন্ট করব, কি করব? গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট। দিব। দেই, এই যে গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে যাওয়ার সাথে সাথে আমাকে গ্রেডিয়েন্টের লাইন দেখাচ্ছে, কিন্তু ওই যে একটা লাইন ছিল না এখানে, যে লাইনটা দেখাচ্ছিল, ওটা কি আসছে? না। জি না। না। কেন আসেনি? কারণ এইখানে হচ্ছে হইলো ও পুরাটা অবজেক্টকে একটা সিঙ্গেল অবজেক্টের মধ্যে পাইছে, এই কারণে ও সমানভাবে সবার মধ্যে কালার গুলা ডিস্ট্রিবিউট করতে পারতেছে। আমি যদি চাই এখানে আরেকটা কালার বসাতে পারবো, আমি মনে করেন এখানে এখানে এসে এই যে ইউনিয়ন এসে লিনিয়ারে ক্লিক করি, এখানে আরেকটা কালার বসাইলাম, পার্পল কালার দিয়ে দিলাম, ঠিক না? পারতেছি কিনা? হুম। জি কারণ কি ভাই। এরা সবাই সমান, ওদের মধ্যে কালার গুলো সমানভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। কিন্তু কালার যখন এই আশরাফ ভাইয়ের গ্রুপের মধ্যে আসতেছে, তখন লিনিয়ার দিলে ওরা না ওই জিনিসটা বুঝতেছে না, ওরা কোনখান থেকে কার কাছে দিবে। তো তখন করে কি, র্যান্ডমলি ওরা উপর থেকে নিচের দিকে শ্যাডোটা দিয়ে দেয়, দেখতেছেন উপরে কালো গাঢ়টা, নিচের দিকে হালকা। এবং ওই আমার অপশনটা থাকতেছে না যে আমি যে দিক দিয়ে ইচ্ছা সেই দিকে দিব বা গ্রেডিয়েন্টটাকে নিজের মতো করে করব। বুঝতে পারতেছি সবাই? কারণ আসবে কি, কারণ এগুলো তো আলাদা আলাদা, সবাই কি সমান? এ একটা নিজের অবজেক্ট, এর মধ্যে কালার গেলে ওর মতো করে কালার নিবে, এর উপরে কালার আসলে ও ওর মতো করে কালার নিচ্ছে, ঠিক না? ঠিক কিনা? হ্যাঁ। বুঝতে হুম। পারছি? সো অনেক সময় কাজ করতে গেলে যখন আপনার গ্রেডিয়েন্টে কাজ করবেন, তখন বলবেন যে ভাইয়া আমার গ্রেডিয়েন্টের এই লাইনটা আসতেছে না কেন, বা এখানে লাইন আসতেছে, এখানে লাইন আসতেছে না কেন। বুঝতে পারছি কেন আসবে এবং কেন আসবে না। ইউনিয়ন করতে একটা হবে ওই কালার ডিস্ট্রিবিউট করার জন্য। কালার ডিস্ট্রিবিউট তার মানে করার জন্য ভাইয়া এটা একটা সিঙ্গেল আইকনের অবজেক্টের মধ্যে আসবে। ক্ষেত্রে প্রযোজ্য এরকমটা না? আইকনের ক্ষেত্রে হ্যাঁ প্রযোজ্য, যে সবসময় যে আপনার কালার গ্রেডিয়েন্ট করতে হবে এটাও কিন্তু না, ঠিক আছে? না না ভাইয়া, মনে সবসময় করেন যে সাপোজ একজন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতেই পারে যে আমার এরকম গ্রেডিয়েন্ট করা লাগবে, তখন আমাদের এই যে আমরা আইকনের ক্ষেত্রে যদি হয় তাহলে ইউনিকর্ন করে তারপরে দেন আমরা কালার আমরা সবসময় গ্রেডিয়েন্টটা প্রপারলি দিতে পারবো। আমরা অনেক সময় ম্যাক্সিমাম টাইমই এরকম ইউনিয়ন করেই দেই। ইভেন যখন আপনারা হচ্ছে সামনে ডিজাইন সিস্টেম নিয়ে কাজ করবেন, তখন এখানে আইকন সেট আপের সময় দেখবেন যে ইউনিয়নের একটা ব্যাপার স্যাপার আছে। কারণ কি অটো কিছু সেট আপের ক্ষেত্রে ইউনিয়নটা ব্যবহার করা হয়।
ওটা পাওয়ারফুল কম্পোনেন্টের সময় ওটা দেখবেন আপনারা, ঠিক আছে। বাট আপাতত এই জিনিসটা একটু বুঝে রাখেন যে কেন হচ্ছে ওই গ্রেডিয়েন্টের দাগটা আসতেছে এবং দাগটা আসতেছে না, বুঝতে পারছি আমরা। ভাই জি একটা ভাই, বুঝতে কোশ্চেন জি পারছি। ভাই। আচ্ছা, ভাইয়া, তো জি ইউনিয়নের ক্ষেত্রে যদি আমি ইন্ডিভিজুয়াল যদি এই যে দরজাটাকে ধরি যে এই ভেক্টরটাকে আমি ডিফারেন্ট কালার দিব, সেক্ষেত্রে তো সেটা করা যাবে না, তাই না? না, তো কারণ কি এরা দুইজন মিলে তখন একটা অবজেক্ট আছে, আপনি কি আলাদাভাবে কালার দিতে হলে যে এরকম গ্রুপ করে কালার দিতে হবে, এই গ্রুপে যে আপনি তখন আজকে ব্লু কালার দিলেন, বুঝতে পারছি। তখন আবার হ্যাঁ, বুঝতে পারছি। কারণ ওরা প্রবলেম ওরা হচ্ছে, নিজেদের মতো করে নিচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। সবাই বুঝছি? এমন কেউ আছে বুঝি নেই? আচ্ছা, না ভাইয়া, বুঝতে পারছি। সোহান ভাইয়া কি ঘরটা সুন্দর, আচ্ছা ঠিক আছে। না, আশা ভাইয়ের ঘরটাও সুন্দর আছে। ওকে, তো আমরা যদি একটু বুঝে থাকি তাহলে এইটা তো আমরা বুঝতে পেরেছি তাহলে কিভাবে কালার চুজ করতে হয়, কালার চুজ করলে আমাদের জন্য সুবিধা হবে। আপনাদের জাস্ট একটা বেসিক ধারণা দেওয়া হচ্ছে, আপনাদের এগুলো নিয়ে আরো ইন ডিটেলস অনেক আছে, জাস্ট আপনাদের একটা বেসিক আউটলাইন দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া কোন কালারের সাথে কোন কালারটা যায় একটু দেখলে ভাল লাগে না, লাগে কিনা? কিন্তু আমি বুঝবো কেমনে ভাই, আমার তো এরকম কালার কোনটার সাথে কোন কালার মানাইতেছে এটা জানি না। তো এটার জন্য আছে কি, এই যে কালার হান্ট। কালার হান্ট, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই। দেখা যাচ্ছে। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই ইউনিয়নটাকে যদি আমরা ছাড়িয়ে কালার দিতে চাই তাহলে পারবো না? হ্যাঁ, ইউনিয়নকে ছাড়াও কালার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বেসিক্যালি ভাই আপনাদেরকে যে জিনিসটা দেখাইছে যে হচ্ছে গ্রেডিয়েন্টের একটা লাইন আসতেছে না, যে আলাদা আলাদা কালার সেট করতে পারতেছি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, উপর থেকে নিচ না দিয়ে ডান থেকে বাম বা কোনাকাচি, বুঝতে হুম। পারছে? ওই লাইনটা কেন আসতেছে বা আসতেছে না সেটা আপনাদের কাছে ব্রিফ করা হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কালার হান্টের একটা লিংক আছে, যেখানে হচ্ছে হলো আপনি এই লিংকে গেলে এরকম একটা ওয়েবসাইটে যাবেন, যেখানে মোটামুটি সব কালারের সাথে কোন কালারের সাথে কোন কালারের কম্বিনেশন যায় সেই জিনিসগুলো দেওয়া আছে, বুঝতে পারতেছি। এছাড়াও আপনি যদি আলাদা ভাবে চান যে ডার্কের জন্য কিরকম লাগবে, আপনি ডার্কের দিতে পারেন, ডার্কের থিমের মধ্যে কালার গুলো দেখাবে কোন কালারের সাথে ম্যাচ করে দিতে পারেন। এবং এখানে দেখেন যে আপনি যদি এই যে এই অপশনটাতে ক্লিক করেন তাহলে এটা কপি হয়ে গেছে। এবার যদি আমি এখানে এসে একটা রেক্টেঙ্গুলার নিই আর এখানে সেই কালার কোডটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, কালারটা চলে আসছে, এই কালারটা, হ্যাঁ, ঠিক আসছে। আছে। ওকে, সো এটা হচ্ছে কালার প্যালেট বলে, মানে একটা প্লেটের মধ্যে অনেকগুলো কালার যদি খুব সুন্দর করে সাজায় রাখা হয়, যে কালারগুলো একটা একটার সাথে সুন্দরভাবে যায়, মানে মনে হয় না যে একটা কালারের সাথে আরেকটা কালার মারামারি করতেছে, বুঝতে পারছি। দেখেন তো এই কালারগুলো কি ডার্ক, ডার্ক থেকে হালকা একটু গাঢ় সবুজ, গাঢ় সবুজ থেকে একটা একটু সবুজের মধ্যে আসছে, তারপর আরো একটু লাইট হয়ে গেছে ডিজাইন, কালারটা সুন্দর লাগতেছে না ওইরকম। পাশাপাশি আপনারা চাইলে এখানে সার্চ অপশনে যে ব্লু কালার বা ব্লু ভেরিয়েশনের মধ্যে কোন কোন কালার আছে সেই জিনিসগুলো আপনারা দিতে পারবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। ভাই আমার একটা প্রশ্ন আছে। জি জি বলেন। ভাই এইখানে কালার তো একটা প্লেটের মধ্যে 3-4টা কালার থাকে, এটা হুম, মানে এখন আমি কোন কালার, মনে করেন আমার ব্যাকগ্রাউন্ড কালার একটা থাকলো, এখন তার উপরে আমি টেক্সট আসলে কোন কালার দিব? এখানে 3-4টা কালারই দেয়া আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাধারণত আমরা দুই ধরনের করে থাকি, কি কয় ধরনের করে থাকি, দুই ধরনের করে থাকি, যেটাকে আমরা বলি ডিফল্ট কালার, কি বলি, ডিফল্ট কালার বা ডিফল্ট কালার বলা হয়, ঠিক আছে। ডিফল্ট কালার কি, ডিফল্ট কালার হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাদা আর কালো, কি, সাদা সাদা আর সাদা সাদা কালো। আর কালো। আর সাদা কালো। আর কালো। আর আরেকটা হচ্ছে হলো নিউট্রাল কালার বলি, কি কালার বলি, নিউট্রাল কালার বলি। নিউট্রাল। সে নিউট্রাল কালার হচ্ছে হলো ধূসর, কি, ধূসর ধূসর। কালার। ধূসর কালার। সো আমাদের ব্যাকগ্রাউন্ড সাধারণত আমরা ম্যাক্সিমাম টাইমে আইদার ডিফল্ট কালার রাখি, আইদার ব্ল্যাক হয় অথবা হোয়াইট হয়, বুঝতে পারতেছি। আচ্ছা, আর ওই যে ধূসর কালারের যে কম্বিনেশনটা আছে, যে ধূসর কালার যেটাকে আমরা কি বলতেছি নিউট্রাল কালার, সেই নিউট্রাল কালার থেকে আমরা টেক্সটের কালার গুলা দিয়ে থাকি। এটা যদি আপনাদের দেখাই, এটা এখনো আপনারা বুঝবেন না যদিও দেখলে, তারপর আমি দেখাই দিই এখানে আছে কিনা একটু দেখি আমি। উম, হান্টটা আরেকবার একটু বলবেন? কোনটা? এই যে কালার হান্টের ইয়াটা, নেট আটকে গিয়েছিল তো ওইটুকু দেখতে পারিনি আর ও কি। আচ্ছা, কালার হান্টে যদি ক্লিক করেন তখন যাবেন, গেলে এরকম একটা সাইট পাবেন, তাহলে দেখবেন যে কোন কালারের সাথে কোন কালার গুলা যাচ্ছে, মানে বলে না আমরা ম্যাচিং ম্যাচিং করি করি না, যে আপনি হচ্ছে একটা শাড়ি নিয়েছেন, শাড়ির সাথে চুড়ি ম্যাচিং করতেছেন, তো চুড়িটা হয়তো সেম কালার হচ্ছে বা একটু অন্য কালার হচ্ছে, বাট শাড়ির সাথে যাচ্ছে, ঠিক না? তো এটাকে কি বলছে, ম্যাচিং বলতেছে। তো আমরা যখন ডিজাইন করি, মানে যখন কোনো একটা কিছু ডিজাইন করবেন সেটার একটু ম্যাচিং কালার থাকা উচিত না? এই জন্য হচ্ছে কালার হ্যান্ড এরকম অনেক সাইট আছে। আপনাদের ওই যে একটা লিস্ট দেওয়া হয়েছিল মনে আছে প্রথম দিকে, কালার রিলেটেড কোনো লিস্ট দেওয়া হয়েছে কি, রিসোর্স পাইছেন কি কালার রিলেটেড?
কালার রিলেটেড আর যদি না পেয়ে থাকেন আমি দরকার হলে আমি আবার এখানে না ওই ভাই, দুটো রিসোর্স অ্যাড করে কালার দিব। রিলেটেড ওরকম মনে হয় না ভাই, পাইছিলাম। আচ্ছা ওরকম ওটা তবুও আমি বেসিক পাইছি আর কি সবকিছু। আচ্ছা, সো কালারের আমি দুটা লিস্ট আপনাদেরকে এই মডিউলের সাথে অ্যাড হয়ে যাবে রিসোর্সে, আপনারা ওখান থেকে নিয়ে নিন, ঠিক আছে? সো আচ্ছা এখানে ওকে। অনেক কালার পাবেন, এখানে অনেক ধরনের ভেরিয়েশন পাচ্ছেন। পাশাপাশি হচ্ছে হলো এরকম আপনি যে কালার লাগবে, আপনার নেভি কালার, নেভি ব্লু কালার লাগবে, সেই কালারের মধ্যেও ভেরিয়েশন পাচ্ছেন, বুঝতে পারতেছি? আচ্ছা ভাইয়া, এই ভাই জিনিসটাকে আসলে এই জিনিসটা বোঝাচ্ছে যে আসলে আমি ব্ল্যাক বা হোয়াইট এর কম্বিনেশনে যদি কোনো কিছু বানাইতে চাই, তাহলে কালার গুলা কিভাবে হবে, ওই জিনিসটাকে ডিরেক্টলি ফুল প্যালেটটাকে একটা ওইরকম বুঝাইতেছে যে এই আপনি প্যালেটটার মাধ্যমে আমি কোন কোন টোটাল একটা কালার অ্যাপ ইউজ করতে ডিজাইন পারবেন? করতে পারবো। হ্যাঁ, আপনি হ্যাঁ হ্যাঁ ওরকমই হ্যাঁ। পারবেন যে এখানে এই কালার গুলা, মানে এইটার সাথে এই কালারটা যাচ্ছে, আপনি এই দুটা কালার নিয়ে হচ্ছে আপনি আচ্ছা আচ্ছা, ডিজাইন করেন, কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ এখান বুঝতে হ্যাঁ থেকে পারছেন? হ্যাঁ, ওইটাই। কালার কালার নিয়ে আমরা ফিগমেন্টে মানে কোন একটা শেপে দিব, তো হ্যাঁ, এটা সেটা করতে হবে, কোন একটা কপি। শেপে দিবেন। তাহলে দেখেন যে কোনো একটা কালারের উপর হোভার করলে এখানে একটা কোড দেখাচ্ছে, হ্যাশ কালার দিয়ে একটা কোড দেখাচ্ছে না, জি 6 ডিজিটের, 6 ডিজিটের। হ্যাঁ এটাতে জাস্ট ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে লেখা উঠছে কি কপিড। আপনি ফিগমাতে যান, তখন একটা রেক্টেঙ্গুলার আমার নেওয়া ছিল, তো আমি কি করবো, রেক্টেঙ্গুলারকে সিলেক্ট করব, এই কালার কোডের কাছে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, দেখেন কালারটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে হইলো অনেক সময় দেখবেন যে হচ্ছে হইলো ক্লায়েন্টরা হচ্ছে একটা বিদ ঘুটে কালার দিয়ে দিবে আপনাকে। মনে করেন যে একটা এমন একটা কালার দিচ্ছে যে কালার দিয়ে আপনার ডিজাইন করতে গেলে মেজাজ গরম হয়ে যাবে। যেমন হচ্ছে এরকম একটা কালার দিল, ভাই এই কালারটা চোখে লাগতেছে না, কারণ ক্লায়েন্ট বলছে এই হ্যাঁ কালার হ্যাঁ দিয়ে হ্যাঁ। তোমার ডিজাইন করতে হবে, অ্যাপ ডিজাইন করতে হবে। তো আমরা তখন কি করি, এই কালারটাকে আরো হচ্ছে হইলো ডিফারেন্ট কাইন্ড অফ সিমিলার শেডে নিয়ে আসি, কি করি, কালার শেডে নিয়ে আসি। এই যে দেখেন এখানে যেমন যে অনেকগুলো দেখাইছে না যে গাঢ় থেকে হালকা হইছে মাঝখানে কালার গুলা, এরকম আমরা হচ্ছে কালার শেড ক্রিয়েট করি। ক্রিয়েট করার পরে আপনি ওই কালারের যেখানে একটু হালকা বা একটু গাঢ় ইউজ করতে পারেন, তখন ডিজাইনটা আরো সুন্দর লাগে, বুঝতে পারছি? তো এরকম সিঙ্গেল কালার যদি কোনো ক্লায়েন্ট দেয়, তখন আমরা সেটাকে একটা কালার প্যালেট ক্রিয়েট করি কালার শেডস দিয়ে, সেখান থেকে হচ্ছে আমরা কালার চুজ করে করে ডিজাইন গুলো করে থাকি, ওই কালারই হালকা ডার্ক ভার্সন, বুঝছি সবাই? জি ভাই। ভাই আচ্ছা, আরেকবার একটু কালার প্লেটে যাবেন ওই ওয়েবসাইটটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ভাই এখানে মনে করেন যে প্রথম সারির যে প্রথম কলামে যেটা আছে, হুম হুম। এটাতে এই যে শেষের যে কালারটা আছে ওটা মনে হয় কি কালার, যাই হোক ওই কালার, আর উপরের একদম শুরুতে যে কালারটা আছে, আমি কি ইচ্ছা করলে এটার সাথে ওই কম্বিনেশন করতে পারবো, যে কোনো একটার সাথে? আপনি করতে পারবেন, কম্বিনেশন খারাপ লাগবে না, বাট ট্রাই করবেন যে পাশাপাশি জিনিসগুলো নেওয়ার, ও পাশাপাশি আচ্ছা, কালার গুলো নেওয়ার। আপনি এগুলো নিয়ে টেনশন করেন না, কালার ক্লাসটা আসুক, ওই ক্লাসে আপনারা হচ্ছে কালারের উপর উলিয়া উলিয়া লেভেলে পৌঁছে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ওই ওই ক্লাসটা দেখেন, তারপরে বুঝবেন যে কোন লেভেলে যাচ্ছে ক্লাসে। আচ্ছা, আমরা কি একটু বুঝতে পারছি সবাই? বুঝিবে। ওকে, এরপরে হচ্ছে হইলো আইকনের ক্ষেত্রে ভাইয়া অলরেডি আপনাদেরকে বলছে যে আমরা হচ্ছে 24x24 পিক্সেল একটা ফ্রেমের মধ্যে আইকন গুলো সাধারণত নিব, ঠিক না? একটা ফ্রেমের মধ্যে করে নিয়ে, তো এখানে হচ্ছে হলো কিছু আইকনের সাইজ দেওয়া আছে, যেমন 16 পিক্সেল, 20 পিক্সেল, 24 পিক্সেল, 32 পিক্সেল। আমাদের যেরকম শার্ট বা গেঞ্জি যখন আমরা পরি তখন কি থাকে, শার্টের সাইজ কি থাকে, স্মল থাকে, তারপর লার্জ থাকে, মিডিয়াম থাকে, থাকে না? এক্সট্রা লার্জ থাকে না, ডাবল এক্সেল থাকে না, থাকে কিনা? তো এরকম আইকনের ক্ষেত্রে স্মল, মিডিয়াম, লার্জ, ডাবল এক্সেল থাকে। আপনার যদি ওয়েবসাইটে বা অ্যাপে যখন যেটা প্রয়োজন হয় তখন সেই সাইজটা ব্যবহার করা হয় সেম আইকনের, বুঝতে পারতেছি? আর এই জিনিসটা আমরা হচ্ছে হলো যাতে এই জিনিসটার সাথে এই জিনিসটা ম্যাচ করে, এই জন্য হচ্ছে হলো যে আমরা হচ্ছে হলো ওই গুণিতক টাইপের জিনিসে যাই, যেমন হচ্ছে হলো আয়দা 4-এর গুণিতক বা 8-এর গুণিতক, যেমন 8 × 8, 8 × 2 = 16, 3 × 24, 4 × 32 ওভাবে যাইতে পারেন, অথবা 4 পিক্সেল করে বাড়াইতে পারেন, বুঝতে পারছি, বা 6 পিক্সেল করে বাড়াইতে পারেন। ভাই তাহলে 16-র নিচে কি নেওয়া যাবে না, সর্বনিম্ন 16? সাধারণত 16 নিচে যাওয়াটা উচিত না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে কিন্তু ওয়েবসাইটেরও কিছু সাইজ বলে দেওয়া আছে, স্মল আইকন, মিডিয়াম আইকন, লার্জ আইকন, এরকম সাধারণত ইউজ করা হয়ে থাকে। বাট এটার উপর ফিক্সড করে বসে থাকেন না, আপনি আপনার মতো করে ডিজাইন করার সময় আপনার যেটা ভালো লাগে করবেন, বাট একটা রিদম ফলো করবেন। ধরেন 8-এর গুণিতক ফলো করলেন, 4-এর গুণিতক ফলো করলেন, বা 10-এর গুণিতক ফলো করলেন, বুঝতে পারছি? বাট সবচেয়ে মানে পপুলারটা হচ্ছে 8-এর গুণিতক, মানে 8 × 8, 8 × 2 = 16, মানে 16 পিক্সেলের আমি সবচেয়ে স্মল ধরলাম, 3-8 = 24, 4-8 = 32, 5-8 = 40, এরকম করে, বুঝতে পারছি? আচ্ছা, ভাইয়া জি, আমরা তো মোবাইলের মধ্যেই 24 × 24 পিক্সেল ইউজ করি, এই ক্ষেত্রে ওয়েবসাইটের ক্ষেত্রে এটা বেশি ছোট হয়ে যাবে না?
কোনটা? ওই 16x16 ওইটা। 16x16 অনেক জায়গায় আমাদের ব্যবহার করা হয়, আবার 24x24ও ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা গিভ মি সেকেন্ড দেখাই আপনাদের। আহ, এই প্রজেক্টে আমি কাজ করতেছি। সো এই প্রজেক্টটা আপনি দেখতেন। আচ্ছা, এই প্রজেক্টে এখন তো লগ ইন করতে গেলে ঝামেলা। ওয়েট এক সেকেন্ড। এই যে ড্যাশবোর্ডে যাই যদি আমরা, দেখেন তো এই আইকনটা অনেক ছোট না? হ্যাঁ এগুলো হচ্ছে হলো 16 আইকন সাইজ ইউজ করা হয়, আবার এগুলো হচ্ছে 24 আইকন সাইজ। বুঝতে পারতেছি? বুঝলেন। তো এই জিনিসগুলো হচ্ছে 16 24 এরকম সাইজ ইউজ করা হয়। আচ্ছা, যে ওকে। এই ওয়েবসাইটটা কিসের? এটা বাইরের কোম্পানি, এটা বাংলাদেশের ওদের কাজ না। এটা হচ্ছে হইলো ওরা প্রাইভেট ফান্ড, মানে প্রাইভেট ক্রেডিট বল। যে বাংলাদেশে যেমন হচ্ছে হলো ব্যাংক থেকে মানুষজন লোন নেয় না, ওদের দেশে থাকে কি, ওদের মানুষের কাছে অনেক টাকা থাকে। তো ওরা করে কি, অনেক সময় ব্যাংকের মাধ্যমে দিতে চায় না, ব্যাংকের অনেক পলিসি থাকে, ব্যাংক অনেক টাকা কেটে ফেলে। তো ওরা করে কি, ম্যান টু ম্যান ডাইরেক্ট হচ্ছে ডিল করে, যে আমাদের আমরা তোমাদেরকে টাকা দিচ্ছি, এর বিনিময়ে মনে করেন অনেক কিছু ডকুমেন্টস নেয়, তারপর কিস্তিতে কিস্তিতে ওদের কাছে টাকাটা শোধ করে। সো এখানে যেমন যে যারা টাকা ধার নেয় তাদেরও সুবিধা, অত ডকুমেন্টস লাগে না যেটা ব্যাংকে লাগে। এত বড় ফান্ডও ব্যাংক দিতে পারে না। আবার হচ্ছে হলো এই লোকরা হচ্ছে হলো খুব সহজে, মানে একটু বেশি মুনাফাতে নেয় ব্যাংকের চেয়ে। বুঝতে পারছি? বুঝছি। আচ্ছা, আচ্ছা। যে জিনিসটাতে আসি আমি আবার, তো হচ্ছে হলো এই আইকন সাইজ গুলা থাকে, এবং আপনাদেরকে লাস্ট ক্লাসের এক ক্লাসে আমি মোটামুটি বুঝাই দিছি যে কোন কালার গুলা ভালো না ভালো। সো একটা আইকন যখন বসাবেন একটা 24x24 ফ্রেমের মধ্যে, তাহলে কি আইকনটা সেন্টারে বসাবেন না? ফ্রেম তো 24x24, আপনার ভিতরে শেপটা যেই হোক না কেন, ওই শেপটা কি একদম সেন্টার অ্যালাইন হওয়া উচিত না? দেখেন হ্যাঁ তো এটা ভাইয়া। কি সেন্টার অ্যালাইনে হয়েছে? এই না। জিরোটা কি নিচে চলে গেছে? জিরোটা এখানে দেখেন তো, এই এই ফুল আইকনটা যেমন সেন্টারে আছে, এটা কি ফুল সেন্টারে আছে? দেখেন তো এটা নিচের দিকে নেমে গেছে না? জি এখানে ভাই। কি হ্যাঁ চারিদিকে হ্যাঁ। গ্যাপটা আছে, দেখেন এই সার্কেলটা এরকম আছে। সো অ্যালাইনমেন্টের সময় আমরা মাথায় রাখবো যে যে 24x24 পিক্সেলের বক্স করতেছে, ওর ভিতরে যে আইকনটা যেন সেন্টারে থাকে। বুঝতে পারছি? যেটা অনেকেরই আমি ভুল ধরছিলাম। আচ্ছা, সেকেন্ড জিনিস, আইকন প্লাস টেক্সট থাকে। সো এই জিনিসটার সময় মাথায় রাখবেন যে গ্রেডিয়েন্টটা না ইউজ করার জন্য। কি ইউজ করার জন্য? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা না ইউজ গ্রেডিয়েন্ট করার। না ইউজ করার দেখেন তো জন্য। এখানে অ্যাড প্লাস আইকন দুটার কালার কি সেম কিনা? হ্যাঁ। সেম ভাইয়া। আবার এখানে শুধু একটা আইকন আছে, সেই আইকনটা একটা সিঙ্গেল কালারে আছে না? জি। সিঙ্গেলই আচ্ছা, থাকে। এখন দেখেন এইখানে দেখেন তো, যে বলছে ডোন্ট ইউজ ডিফারেন্ট কালার ফর টেক্সট এন্ড আইকন। দেখেন অ্যাড একটা কালার প্লাস আরেকটা কালার, দুইটা কি আলাদা আলাদা জিনিস হয়ে গেছে না? হ্যাঁ ভাইয়া। জি ভাই। আবার একটা আইকনের মধ্যে মাল্টিপল কালার সে ইউজ করছে না? সো হ্যাঁ এই জিনিসগুলো সাধারণত বলা হয় যে ইউজ না করতে, একটা সিঙ্গেল সলিড কালারের মধ্যে রাখতে। বা আমরা সলিড কালার বা সিঙ্গেল কালারকে মোনো কালার বলি। কি কালার বলি? মোনো মোনো কালার। মোনো। কালার। মোনো মানে কালার। এক এক, সিঙ্গেল। মোনো মানে এক, মানে একটা কালারের মধ্যে রাখবেন, এবং দুটা যদি লেখা এবং টেক্সট হয় দুটাকে সেম জিনিসের মধ্যে রাখার চেষ্টা করবেন। ক্লিয়ার? আইকন তো অন্য মানে ডিফারেন্ট কালার মানে মিক্স কালারে থাকে আর কি, গ্রেডিয়েন্ট কালারে অনেকটা, তাহলে কোইটা আমরা ইউজ করব না কোনো আপনি ক্ষেত্রে? আপনি গ্রেড ওই ফ্রেমটার হয়তো ব্যাকগ্রাউন্ডটা গ্রেডিয়েন্ট থাকে, আপনি খেয়াল করবেন আইকনটা এটা সাদা বা কালো থাকে। কথা বুঝতেছে? এবং আইকন কখনো মাল্টিপল কালার ইউজ করা উচিত না। এটা হচ্ছে হলো যখন আমরা হচ্ছে আরো সামনের দিকে পড়তে যাব, তখন দেখবেন যে কিছু রুলস এন্ড রেগুলেশন আসবে, WCAG বলি, ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন। তো ওখানে দেখবেন আর ওদের কি কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। তো এই রুলস এন্ড রেগুলেশনের মধ্যেও এই জিনিসগুলো বলা থাকে, যে কন্ট্রাস্টের ব্যাপার স্যাপার আছে। সো আপনি যদি ডিফারেন্ট কালার আইকন ইউজ করেন, তো কন্ট্রাস্টের প্রবলেম হবে, মানে আপনি সহজে বুঝতে পারবেন না এই আইকনটাকে। ভাই আপনি ফিগমার আইকনটা দেখেন, এই যে নিচে, ওখানে তো মানে ভিতরে তো ওটা তো অনেকগুলো। ফিল আইকন। এটা আচ্ছা। আমরা যখন এইখানে আইকন ইউজ করতেছি সেটা আলাদা, আর এটা তো ওদের লোগো, নট আইকন। বুঝতে পারছেন? ভাই আইকনে এত গ্রেডিয়েন্ট ইউজ করার তো কোনো দরকার নাই আসলে, এমনিতেই তো আমার আইকনটা হচ্ছে ওয়েবসাইটে সিম্পল, অনেক। সিম্পল, হ্যাঁ, সিম্পল থাকে, যতটা সিম্পল রাখা যায়। ঠিক আছে? এমনিতেই তো ওয়েবসাইটে অনেক কালার থাকেই, আইকনটা সিম্পল থাকলে সমস্যাটা কি? গ্রেডিয়েন্ট ব্যবহার করার
প্রয়োজন পড়ে না আমার মনে হয়। গ্রেডিয়েন্টটা সাধারণত মানে আমরা সবসময় মানে সিম্পল রাখার চেষ্টা করি, এবং মানে আইকনটা সাধারণত দেখেন এখানে আইকনটা চাইলে তো ওরা অন্য কালারও দিতে পারতো বা একটা সিঙ্গেল কালার দিতে পারতো, তাই না? ওরা একটা সিমিলার টাইপের রাখার চেষ্টা করছে সবকিছু। আইকন আমি মাল্টিপল কখনো কালার, গ্রেডিয়েন্ট ইউজ করতে দেখি নাই আসলে। ঠিক আছে। হয়তো ব্যাকগ্রাউন্ড হয়তো ইউজ করতে পারে, ব্যাকগ্রাউন্ডে একটা বক্স আছে, বক্সটা হয়তো গ্রেডিয়েন্ট বক্স করছে, বাট আইকনটা সাদা কালো এরকমই থাকে সাধারণত। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, ভাই তো জি জি ভাই বলেন। ভাই, এখানে যে 3 নাম্বার যেটা আছে অ্যাড প্লাস প্লাস দেওয়া আছে, হ্যাঁ, ওইটা দেখা যাচ্ছে ব্ল্যাক আর কি ব্লু কালার। এই যে উপরে দেখেন ক্রস দেওয়া আছে। হ্যাঁ, ওইটা ক্লোজ। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করি দেখা যায় যে কলের আইকনটা থাকে নীল, টেক্সট আইকন থাকে ব্ল্যাক, এরকম এরকম থাকে। এটা সাধারণত এগুলো অ্যাভয়েড করা উচিত। আমার কথা বুঝতেছেন? ওরা যারা ওয়েবসাইট বানাইছে তারাও তো ডিজাইন করছে, সব সাইট যে একদম পারফেক্ট হবে এরকম তো কথা নাই। আবার এগুলো হচ্ছে ক্যাটাগরির মধ্যে পড়ে, সিঙ্গেল এ, ডাবল এ, ট্রিপল এ ক্যাটাগরির মধ্যে পড়ে। তো একদম সিঙ্গেল এ হচ্ছে একদম লোয়েস্ট ক্যাটাগরির ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে। ডাবল এ হচ্ছে একটু বেটার কোয়ালিটি, ট্রিপল এ হচ্ছে একদম ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড। তো ওই জিনিসগুলো যখন আপনারা ফলো করতে যাবেন তখন দেখবেন যে আপনার এই জিনিসগুলো আস্তে আস্তে কাট আউট করতে হচ্ছে। বুঝতে পারছি? তাহলে এই নিয়মটা সব জায়গায় যে আইকন আর টেক্সট কালার এক হতে হবে। এক হতে হবে। যদি আইকন মানে এই টেক্সটের সাথে এই আইকনটা সেম জিনিস হয় তখন আপনার কালারটা এক হতে হবে, নট আলাদা। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, ওকে, ফাইন। সো আপনাদের হচ্ছে বেসিক্যালি এইটার উপরই হচ্ছে হইলো কুইজ আর লাইভ টেস্ট হবে, তো একটু কষ্ট করে পড়েন, কোশ্চেন খুবই ইজি হবে, ঠিক আছে, ট্রাস্ট মি, খুবই ইজি হবে, জাস্ট একটু ভালো করে পড়েন সবাই, আর এক্সামটা ঠিক মতো দেওয়ার ট্রাই করেন। আচ্ছা, এক্সামটা কখন হবে? এক্সামটা ওই যে মডিউলের মধ্যে দেখেন দেওয়া আছে। মডিউলে ডেট কি আপডেট করেনি? ডেট তো আপডেট আপডেট হয়েছে করার কথা। ভাইয়া। কালকে থেকে স্টার্ট হবে মনে হয়। হ্যাঁ, আপডেট করে দেওয়ার কথা, যদি আপডেট না করে থাকে ওরা গ্রুপের মধ্যে একটু একজন যে কোনো একজন মেনশন করেন যে আমাদের একটু টাইমটা আপডেট করে দিন, তো ওরা আপডেট করে দিবে। ভাইয়া আচ্ছা, আচ্ছা পিডিএফটা তো ভাইয়া, দেয়া হয়েছে, তাই জি না? জি বল। জি, পিডিএফটা তো দেয়া হয়েছে নাকি? হ্যাঁ, আপনাদের রিসোর্সের মধ্যে দেওয়া হওয়ার কথা, আই থিঙ্ক যতদূর জানি ওরা তো দিয়ে দেওয়ার কথা, যদি নাও দেয় সমস্যা নেই, কালকের মধ্যে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে, তাহলে এটা কি আপডেটেড না? কোনটা? এই যে মডিউলের কুইজ হচ্ছে গিয়ে 30 সেপ্টেম্বর রাত 9টায় আনলক হবে। দাঁড়ান আমি একটু চেক করে নিই, হ্যাঁ একটু চেক করে নিই, তা- একটু সময় দেন আমাকে। 25 তারিখ, আগামীকালকে 30 তারিখ। কুইজের তো 3 দিন সময় থাকে, তাই আলিফ ভাই বলেছিল যে উম, আজকে থেকে শুরু হবে, আগামী আপ- 3 দিন আপনার মধ্যে। 27 ব্যাচ, রাইট? জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, সো হচ্ছে টিকিট ডিজাইন। আচ্ছা, 30 সেপ্টেম্বর মানে হচ্ছে আজকের পর থেকে, কাল মানে আজকে তো হয়ে গেছে, কাল থেকে 2 অক্টোবর পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্টের টাইম, ঠিক আছে। আবার ঠিক 30 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত আপনাদের কুইজ দেওয়ার টাইম, এর মধ্যে যে কোনো সময় ঢুকে কুইজ দিয়ে দিবেন। আর হচ্ছে 2 অক্টোবরে হচ্ছে আপনাদের লাইভ টেস্ট রাত 11টায়। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। হ্যাঁ। ভাই একটা কোশ্চেন ছিল, জি, যেমন আইকনের ক্ষেত্রে আমরা 8-এর গুণিতকে ইউজ করছি সবকিছু, মানে বড় ছোট, তো সেই ক্ষেত্রে টেক্সটের ক্ষেত্রেও কি কোনো কিছুর গুণিতক আছে বা কোনো, যেমন সবচেয়ে আম- মিনিমাম হচ্ছে 10, স্ট্যান্ডার্ড হচ্ছে 12, বাট যদি বড় ছোট করতে চাই তাহলে সবচেয়ে কম কত, সবচেয়ে বেশি কত? সাধারণত মোবাইলের ক্ষেত্রে বলেন বা ডেস্কটপের ক্ষেত্রে বলেন সবচেয়ে লোয়েস্ট ধরা হয় হচ্ছে 10কে, 10-এর নিচে যাওয়া উচিত না। অনেক জায়গায় দেখবেন 10ও ধরে না, ওরা 12কে লোয়েস্ট ধরে, ঠিক আছে। আচ্ছা, আমরা যে লেখা পড়ি না, যে কোনো একটা লেখা পড়ি, সে লেখার মানে যে WCAG এর মতে হচ্ছে হলো স্ট্যান্ডার্ড লেখার ফন্ট সাইজ, রিডিং স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে হলো কি কত, 16, কত, 16। 16 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, আর হেডার গুলা থাকে, হেডার গুলো ওয়েবসাইটে দেখবেন অনেক বড় বড় থাকে, মোবাইলে অনেক ছোট থাকে। তো এই জিনিসটা আমরা কন্ট্রোল করার জন্য ব্যবহার করি কি টাইপ স্টাইল, টাইপ স্কেল, সরি, কি ইউজ করি, টাইপ স্কেল। সো টাইপ স্কেলটা এখনই আপনাদের আসতেছে না, আপনাদের টাইপোগ্রাফি ক্লাস আসতে দেরি আছে, ওই সময় আপনাকে দেখাবো যে কিভাবে আমরা টাইপ স্কেল ইউজ করতে পারি বা কোন ফন্টের সাইজ গুলো ব্যবহার করতে পারি। ক্লিয়ার? জি ভাইয়া। বাট আস্তে আস্তে করেন, একসাথে করা দরকার নেই, আপনাদেরকে আস্তে আস্তে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি সবকিছুতে, যাতে আপনাদের জন্য সমস্যা না হয়। ভাইয়া এই আচ্ছা, মডেলে কি কোনো অ্যাসাইনমেন্ট আছে? হ্যাঁ, এখন এই মোবাইল মডিউলে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আছে, সেটা হচ্ছে ওয়েব ফুটার ডিজাইন। কি? ওই যে আলিফ ওয়েব ভাইয়া ফুটার ওয়েব ডিজাইন। গত ফুটার ক্লাস। ডিজাইন। আচ্ছা, এটা জাস্ট আমি একটা আপনাদের জাস্ট শর্টে একটা বলি, যেটা হচ্ছে হইলো আপনারা বিহেন্স বলেন, ড্রিবল বলেন, এই যে সাইট গুলাতে যে কফি অ্যাপ দেখছিলেন না,
জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ঠিক তেমনি আপনাদের একটা ফুটার ডিজাইন করতে হবে। ফুটার কিন্তু একটা না, আমি কয়েকটা বলতেছি। ফুটারের জন্য আপনারা সাইজ দিবেন, দুইটা সাইজ নিতে পারেন। একটা হচ্ছে 1440, কত? 1440। 1440 নিচে, ঠিক না? হাইট যাই হোক, হাইট ছোট বড় হোক, ডাজেন্ট ম্যাটার। আর আরেকটা সাইজ নিতে পারেন কত? 1920। 20। 1920, বুঝতে পারছি? আচ্ছা। একটা সাইজ কত? 1920। আর আরেকটা সাইজ কত? 1440। 1440। 1920 যেটা, ওটা কি ওয়েবসাইটের জন্য? হুম, দুইটা ওয়েবসাইটের জন্য। যেটা দুটাই ওয়েবসাইটের ফুটার। আচ্ছা, ওয়েবসাইটের ফুটার কি আমরা কেউ জানি যে ওয়েবসাইটের ফুটার জিনিসটা কি আসলে? কেউ কি কনফিউশন হ্যাঁ আছে? ভাইয়া। আচ্ছা, আমি হ্যাঁ একটু আমি একটু জিনিসটা যদি আরেকবার ক্লিয়ার করে দিই, তারপরও সেটা হচ্ছে হলো, যে কোনো ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন কি ওয়েবসাইটের নিচের যে অংশ সেটাকে বলা হয় কি ওয়েবসাইটের ফুটার। কি বলা হয়? ওয়েবসাইটের ফুটার। নিচের যে অংশটা দেখেন, সেটা এই যে ওয়েবসাইটের নিচের অংশটা, এই অংশটাকে কি বলা হচ্ছে? ফুটার। ওয়েবসাইটের ফুটার, ঠিক আছে? এখন আপনারা হচ্ছে সুন্দর সুন্দর কমন কমন ডিজাইন অ্যাটলিস্ট পিক করিয়েন না। আর আপনারা তো কপি করতে পারেন এখন, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, আপনি ডিএবল থেকে বা বিয়ান্স থেকে একটা ডিজাইন সুন্দর করে নিয়ে এসে আপনার এখানে পেস্ট করবেন, ফিগমাতে পেস্ট করে হচ্ছে হলো ওটার মতো করবেন। ফন্ট যে ওটার সাথে হুবহু মিলতে হবে এর কোনো দরকার নাই। কি বলছি? ফন্ট এটাতে যে ওটার সাথে হুবহু মিলতে হবে এরকম কিছু নাই। ক্লিয়ার? বা এটাতে কি নির্দিষ্ট কোনো ফন্ট আছে নাকি মানে না ইচ্ছা না, মতো? যে যার মতো ইচ্ছা মতো করে আনবেন। এখন কথা হচ্ছে আপনাদের ইন টোটাল ফুটার ডিজাইন করতে হবে পাঁচটা। কয়টা? 5টা। পাঁচ ধরনের ফুটার আপনাদের সবার ডিজাইন করতে হবে, যার মধ্যে 4টা ফুটার ডিজাইন আপনারাও কপি করবেন। ড্রিবল থেকে করবেন, বিএন্স থেকে করবেন, বা কোন একটা লাইভ সাইট থেকে করবেন। বুঝতে পারতেছি সবাই? আর 5 নাম্বারটা যেটা করবেন সেটা কোনোখান থেকে কপি করবেন না। আপনারা যে 4টা ডিজাইন করছেন ওখান থেকেই দেখবেন যে আপনাদের নিজেদেরকে একটা আইডিয়া হচ্ছে যে এইভাবে আমি ডিজাইনটা করতে পারি। নিজের মতো করে একটা ফুটার ডিজাইন করবেন, পারবো না? জি ভাইয়া। এবং প্রত্যেকটা 4টাতে নাম দিবেন কপি কপি কপি, আর হচ্ছে হলো যেটাতে নিজের মতো করে বানাবেন সেটাকে সেলফ বলে দিবেন যে এটা আমার নিজের বানানো। তো ওই 4টা এক সাইডে থাকবে, 5টাকে একটু আলাদা করে রাখবেন যাতে বুঝতে সুবিধা হয় যে আপনি কোনটা করছেন নিজে থেকে। ভাই আমরা কি শুধু ওয়েবটাই শুধুমাত্র বানাবো? ওয়েবসাইটের ফুটার করতে হবে, মোবাইলেরও আছে? শুধুমাত্র ওয়েবসাইটের ফুটার ওখানে। আচ্ছা ভাইয়া, জি বলেন। তাহলে কি 500টাই কি কালকে করে সাবমিট করবো এরকম কিছু? আপনাদের টাইম ওখানে দেওয়া আছে না? দেখেন এখানে টাইম কবে কবে দেওয়া আছে সাবমিট করার। কাল থেকে 2 অক্টোবর পর্যন্ত সময় দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ক্লিয়ার? ভাইয়া। আচ্ছা, এর মধ্যে 5টা করতে পারবেন। খুব কঠিন কিছু না। যেহেতু ইউটিউব বানাইতে পারছেন, যেহেতু হচ্ছে আপনার কফি অ্যাপ বানাইতে পারছেন, এটা আপনাদের কাছে তখন হচ্ছে হলো দুধ ভাত লাগবে। খালি একটু সুন্দর দেখে ইউনিক দেখে ফুটার খুঁজে আনবেন। ভাই একজন কোশ্চেন করেছে যে মানে 5টা ডিজাইনটা আমরা এক পেজে করব কিনা। হ্যাঁ হ্যাঁ, একটা সিঙ্গেল ফিগমা ফাইলে করে ওই ফিগমা ফাইলটা শেয়ার করবেন। ক্লিয়ার? ওই এখানে আবার হোয়াইট স্পেস ভাইয়া। কাউন্ট হবে? কি? এখানে ওই হোয়াইট স্পেস যেটা ওই আমরা হোয়াইট স্পেস, নেগেটিভ স্পেস, এগুলো কোনোটা কাউন্ট হবে না, কারণ এগুলো আপনাদের এখনো দেখানো হয়নি। যে জিনিসগুলো দেখানো হয়নি সেই জিনিসগুলো আমি ভুল ধরবো না। ওকে ভাই ভাইয়া। টানার ওয়েবসাইটটাতে একটু জানেন? কোনটা? ওই যে হ্যাঁ ফিনটেক টানার ওয়েবসাইট, এই যে হ্যাঁ ডানার যে লোগোটা নিচে হুম, দেওয়া, এটা তো ফুটারের মধ্যে পড়ছে তাই না? হ্যাঁ এটা ফুটারের মধ্যে পড়ছে, এই পার্টটা ফুটার। ভাইয়া তাহলে উপরের যে কোম্পানির নামগুলো আছে ওগুলোও কি ফুটারের মধ্যে পড়ছে না, নাকি এটা নিচের ওই অংশটুকু? এটাকে কি বলছে, আওয়ার পার্টনার সেকশন আওয়ার বলছে না? পার্টনার্স। এই যে দেখেন ফুটার আছে, এই জিনিসগুলো নিচের জি ভাইয়া সেকশনটা বুঝতে বলে। পারছি। আচ্ছা ভাইয়া, ফুটারের ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট সাইজ আছে যে ওই চওড়াটা লম্বাটা কতখানি হবে? লম্বা কোনো সাইজ আপনাদের বলা হয়নি, লম্বাটা আপনাদের মতো ইউজ করেন। বাট উইডটা কত বলা আছে? কত? 1920। 1440। 1440 অথবা 1920। 20। বুঝতে পারছি সবাই? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ভাই এই ধরনের কারো 5টা ডিজাইন আমরা হচ্ছে গিয়ে একটা ফাইলে করব, কিন্তু পেজ একটা কি সিঙ্গেল, আলাদা নিব না না, নাকি? এই না, একসাথে একটা জায়গায় করতে হবে, মানে আচ্ছা ঠিক মাল্টিপল আছে। পেজ করা লাগবে না, একটা সিঙ্গেল পেজের মধ্যে 5টা করতে হবে। ভাই কোনো সেফটি এরিয়া নিতে হবে বা এরকম কিছু আছে? কোনটা? সেভ এরিয়া কতটুকু নিতে হবে? কথা ক্লিয়ার আসতেছে না, একটু যদি ক্লিয়ার করে বলতেন। ট্রিট কি নিতে হবে কোনো সেভ এরিয়া বা কিছু? না না, কিছু নিতে হবে না এরকম। জাস্ট আপনারা 4টা ডিজাইন সুন্দর দেখে করে আনবেন, একটা ডিজাইন নিজে থেকে করবেন। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, এখানে ফ্রেম সাইজটা যেটা বললেন ওইটা কি মানে 1440 আর 1920? এর মধ্যে যে কোনো একটা ফ্রেম সাইজ ধরে আপনি ফুটার ডিজাইন করবেন। ধরে আপনি ফুটার ডিজাইন করতেছেন, আইদার 1920 ফ্রেম ধরে কাজ করবেন,
অথবা 1440-এর ফ্রেম ধরে কাজ করবেন। ফ্রেম সাইজ এটা, বুঝতে পারছি? এই যে হাইটে কোনো ফুটার যে, হাইটে কোনো রিকমেন্ডেশন আছে? না হাইটে কোনো 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 কিছু নেই, জাস্ট হচ্ছে উইতে, এই যে উইট যেটা বলতেছি, সেই উইটটা হচ্ছে আইদার 1920 অথবা 1440 সাইজ নিয়ে করব। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে হইলো এটাই আপনাদের আজকের ক্লাস। এমনি কারো কি কোনো ধরনের প্রবলেম হচ্ছে কাজ করতে যে বা বুঝতে আপাতত? জি ভাই, আমার একটা ছিল। আচ্ছা, সো আপনাদের ক্লাস শেষ।